লিখছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি দেলোয়ার হোসেন, এবং তিনি বলছেন যে আমি ময়মনসিংহের ত্রিশাল থেকে বলছি, এবং তিনি ত্রিশাল একটা গ্রামে থাকেন, এবং তিনি যেখানে চাকরি করেন সেটা আমি কোনো একটা কারণে, সঙ্গত কারণে আমি তার সেই জায়গাটার নাম বলতে পারবো না। তো উনি বলছেন যে তিনি যেখানে কর্মরত আছেন সেটা আমি বলতে পারবো না এখন কোথায় কর্মরত আছেন, এবং তিনি বলছেন যে রাসেল ভাই, কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাচ্ছি। ঘটনা যাওয়ার আগে লিসনারদেরকে বলছি যে আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন, কারণ আমার প্রতিটি কথায় এই মানে অনেক কিছু আছে যেগুলো নর্মাল না, মানে যেগুলো বেশ অ্যাবনর্মাল ব্যাপার। তো ঘটনাটি ঘটেছে 2010 সালের মে অথবা জুন মাসে। আমার মানে এক্স্যাক্টলি মনে নাই। আমি তখন পতেঙ্গাতে পোস্টেড ছিলাম। একটু বলে রাখি যে আমার একটা খারাপ অভ্যেস হলো রাত জেগে মুভি দেখা, তখনও দেখতাম। সেদিন মানে ঘটনার আগের দিন রাতে যথারীতি মুভি দেখছিলাম, এবং মুভি দেখা শেষ করলাম 2:30টার দিকে। দেখি মোবাইলে চার্জ নেই। তো ফোনটা চার্জে দিয়ে সিগারেট শেষ করে ব্রাশ করে ফ্রেশ হয়ে ঘুমাতে গেলাম, কিন্তু কেন জানি ঘুম আসছিল না। অনেকক্ষণ পরে কখন ঘুমিয়েছি বুঝতে পারিনি। ঘুম যখন ভাঙলো দেখি 7:45 বাজে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে অফিসে গেলাম। অফিসে সকাল 8টায় শুরু হয়, এবং অফিসে যেতে একটু দেরি হলো। যাই হোক, অফিসে গিয়ে আমি আমার পিয়নকে ব্রেকফাস্ট আনতে পাঠালাম, এবং ব্রেকফাস্ট সেরে হাতে কিছু কাজ সারলাম। তারপর বাড়িতে একটু কথা বললাম, এবং মোবাইল হাতে নিয়ে দেখলাম চার্জ নেই। মানে বাড়িতে কথা বলি এই সময়টায়, তখন দেখি যে মোবাইলে চার্জ নেই, মোবাইল বন্ধ। ভাবলাম হয়তো কোনো কারণে চার্জ নেই। পরে শুনি যে বিদ্যুৎ ছিল না, যা অ্যাবনর্মাল, কারণ উনি যে এলাকায় থাকেন সেই এলাকাটিতে সাধারণত লোডশেডিং হয় না। এটা কোন এলাকায় থাকেন সেটা বললে বুঝতে পারতেন, তো বললাম না। আর এখানে যদি হয় তাহলে মানে 1-2 দিন আগে সেটা জানিয়ে দেওয়া হয়, তো যে অমুক সময় থাকবে না। ভাবলাম হতেই পারে, এরকম একটা অঘটন ঘটতেই পারে। তো কিছুক্ষণ পর পিয়ন এসে আমাকে বলল যে স্যার আপনাকে ডেকেছে। তো আমি বললাম যে আমি আসছি। কিছুক্ষণ পর স্যারের রুমে ঢুকলাম। ঢোকার পরে এতই অবাক হয়েছি, স্যার আমাকে লিফট কার্ড দিয়ে বলল যান বাড়িতে ঘুরে আসুন। অবাক হওয়ার কারণ হচ্ছে উনি ছুটি ছাড়া সকল সমস্যার কথা শুনেন। 2 মাস ছুটি চাওয়ার পর আমাকে একবার 3 দিন ছুটি দিয়েছিলেন, আর উনি আজ আমাকে ডেকে নিয়ে ছুটি দিলেন, তা আবার 7 দিন। খুশিতে মনটা ভরে গেল। তাড়াতাড়ি করে অফিস থেকে বেরিয়ে গেলাম, এবং তখন আনুমানিক 11:45 বাজে রুম থেকে বের হব। তখনই মুষলধারায় বৃষ্টি শুরু হলো। বৃষ্টি থামলো 1.5 ঘন্টা পর। থামার সাথে সাথে রুম থেকে বের হলাম, তখনও ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। তাড়াতাড়ি আমি গেলাম এবং একটা রুমে, এবং সেখান থেকে আমি সেদিন আমি কোনো রিক্সা বা অটো খুঁজছিলাম ওই সময়, বাট কোনো কিছু পাচ্ছিলাম না। এবং আমি তাই একটা অটো পাচ্ছিলাম না, তাই রিক্সা নিয়ে গেলাম একটা জায়গায়, এবং রিক্সা ভাড়া হলো 15 টাকা। আমার কাছে ছিল 30 টাকা। রাগ হলেও 30 টাকাই দিলাম। তখন 12টার মতো বাজে, এবং আমার মনে পড়ছে না যে তখন কত নাম্বার গাড়ি যেন সেটা ছিল, এবং সেই গাড়িতে আমি চললাম, এবং যখন আমি যেখানে আমার গন্তব্য সেখানে পৌঁছলাম তখন 3টা বাজে। আমি আসবো ঢাকায়, এবং টিকিট কাটলাম। আচ্ছা, তখন 3টা বাজে। আচ্ছা, আমি ঢাকায় আসবো, আমি আসবো ঢাকায়, তাই টিকিট কাটলাম। এবং আমি একদমই মনে ছিল না যে 3টার সময় একটা ট্রেন আছে। ওই সময় 3টা ট্রেন ছিল, এখন আছে কিনা জানি না। যাই হোক, বাসের টিকিটের মূল্য ছিল 350 টাকা, এবং আমি 500 টাকার একটা নোট দিলাম। উনি চিরাং থেকে আসছেন কিন্তু, এবং বাস ছেড়ে দিচ্ছে বলে তাড়াতাড়ি টিকিট নিয়ে চলে আসছিলাম বাকি টাকা না দিয়ে। পরে কাউন্টারের ম্যানেজার আমাকে দেখে বাকি টাকাটা দিল। টাকা না নিয়ে চলে আসলাম, এবং আমি সরি বলে গাড়িতে উঠলাম। গাড়িতে উঠতে শুরু করলাম, গাড়ি চলতে শুরু করলো। প্রথমে খুব ধীর গতিতে এবং গতি ছিল, এবং পরে প্রথমে খুব গতি ছিল, পরে সেটা অর্ধেকে নেমে আসলো। আমরা সবাই অনেকবার বলা সত্ত্বেও গাড়ি গতি বাড়ালো না ড্রাইভার। এবং আমরা যখন কুমিল্লা ক্যান্টনমেন্টের কাছাকাছি, তখন একটা পুলিশ চেকপোস্ট পড়লো, এবং সেখানে কোন একটা মাদক বা কোন একটা ধরা পড়েছিল, এবং আমাদের পাশের এবং একজন লোককে বাস থেকে নামানো হলো, এবং সে আমাদের পাশের সিটে ছিল। তো আমি তো অবাক, যেটা কি করে সম্ভব। যাই হোক, তখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে। বাড়িতে কোনো যোগাযোগ হয়নি, কারণ মোবাইল ফোনে চার্জ নেই, আর অন্যভাবে যোগাযোগ করিনি। ভাবলাম যে সারপ্রাইজ দেব সবাইকে। আমার বাসটা
পুলিশ আটক করলো এবং আমরা যাত্রীরা পড়লাম বিপদে। আমি পুলিশকে নিজের পরিচয় দিয়ে সাহায্য নিয়ে অন্য একটা বাসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসের কন্ডাক্টরকে বললাম যে ভাই আমাকে অমুক জায়গায় নামিয়ে দিবেন, সায়দাবাদ নামিয়ে দিবেন বলে বা গাড়িতে উঠলাম এবং গাড়ি চলতে শুরু করলো খুব ধীরে। যখন শীতলক্ষা ব্রিজ পার হলাম, ব্রিজ পার হওয়ার মানে তখন খুব ঘুম পাচ্ছিল আমার, কারণ দুপুরে খাওয়া হয়নি, আগের বাস স্টপেজ দেয়নি। এটা নিয়েও তখন অনেক কথা হয়েছিল, যা বাস চালক কানেই নেয়নি। যাই হোক, আমি কোন রকম ভাবে ঘুম ঠেকাতে পারছিলাম না, যদিও অনেক চেষ্টা করছিলাম। ঘুমিয়ে পড়লাম এক সময়। ঘুম ভাঙলো, তখন আমি দেখি যে আমি ছাড়া বাসে আর একটা যাত্রীও নেই। বাসের হেল্পার আমাকে ডেকে ওঠালো। তখন আমি জিজ্ঞেস করলাম এটা কোথায়। তিনি বললেন গাবতলী। আমি বললাম ও, আমি তো সায়দাবাদ নামবো বলেছিলাম। হেল্পার বলল আমি আপনাকে ডেকেছি, আপনি ওঠেননি। কিছু না বলে নেমে পড়লাম বাস থেকে। তখন হাতের ঘড়িতে দেখি তাকিয়ে 11:35 বাজে। একটা সিগারেট কিনলাম, ভাবলাম কোন একটা মানে কিছু একটা পাবো। সিগারেটটা শেষ করলাম এবং 5 মিনিট চলে গেল, দেখলাম যে একটাও কি টেম্পো বা কিছু পাচ্ছি না যে মহাখালী আসবো। তখন মহাখালী ফ্লাইওভারের নিচে নামলাম। যখন মহাখালী ফ্লাইওভারের নিচে নামলাম তখন প্রায় 12টা বাজে। এত তাড়াতাড়ি চলে আসবো ভাবতেই পারি নাই। তখনও ভাবিনি যে আমার সাথে অ্যাবনর্মাল কোনো কিছু ঘটতে যাচ্ছে। 20-25 মিনিট অপেক্ষা করার পর শেরপুরে একটা গাড়িতে আসলো। সেই গাড়ি এবং সেটা একটু পরে বুঝতে পারলাম যে কিছু একটা হচ্ছে, কারণ গাড়িতে আমি সিগন্যাল দেইনি, কিন্তু গাড়িটা আমার কাছে এসে থামলো। আমি উঠে পড়লাম গাড়িতে ওঠার পর আমি গাড়ির জানালা দিয়ে দেখলাম গাড়িতে অনেক লোক। অবাক হলাম, গাড়িতে ওঠার পর দেখি পুরো গাড়ি খালি। যাত্রী বলতে শুধু আমি একা। ভাবলাম দেখার ভুল। আর একটা বিষয় হলো, গাড়ির চালক এবং 2জন হেল্পারই সাদা পাঞ্জাবি পরা, কেউ কথা বলছে না। একটু ভয় লাগছিল। ভাড়া তারা বলে দিলেন এবং গাড়ির ভেতরে একটা সুন্দর ঘ্রাণ পাচ্ছিলাম আমি, এবং যেটা আগে কখনো পাইনি। যাই হোক, রাস্তায় যখন গাজীপুর চৌরাস্তায় আসলো তখন শুক্কুর, শহীদ আর ফখরুল নামে 3জন লোক গাড়িতে। তারা 3জনই আমাদের গ্রামের। 3জনকেই আমি খুব ভালো করে চিনি। শুক্কুর গ্রামের সম্পর্কে আমার কাকা লাগে, শহীদ আর ফখরুল লাগে ভাই। ফখরুল আমার সমবয়সী, আমরা একসাথে ক্রিকেট খেলেছি অনেক, ভুল হওয়ার কোনো চান্স নেই। তো তাদেরকে দেখে আমি খুব আনন্দে মনটা ভরে গেল এবং ভয়টা দূর হয়ে গেল। তাদেরকে দেখে এতই আনন্দিত হয়েছিলাম যে আমি ভুলেই গিয়েছি যে গাড়ি তো থামেনি, কিন্তু এরা উঠলো কিভাবে। তাদের মধ্যে শুক্কুর কাকা আমাকে জিজ্ঞেস করলো আমাদের ময়মনসিংহের আঞ্চলিক ভাষায় যে কোথায় যাচ্ছ। আমি বললাম যে কাকা আমি বাড়ি যাচ্ছি। তো ছুটি কয়দিন? আমি বললাম যে 7 দিন কাকা। উনি বললেন যে কোথায় আছো এখন? আমি বললাম চিটাগং। আর কিছু কথা হলো না। আমি জিজ্ঞেস করলাম কাকা আপনি কেমন আছেন? বললো ভালো। না, তিনি বললেন যে ভালো না। আচ্ছা, ফখরুল আর শহীদ কোনো কথা বললো না। আমি জিজ্ঞেস করলাম কই গিয়েছিলেন? কিছু বললো না। কিছুক্ষণ পরেই হেল্পার বলছে যে ত্রিশাল আসছে, আপনারা নামেন। আমি কিন্তু বলিনি যে আমি ত্রিশাল যাব। ভাবলাম শুকুর কাকা হয়তো বলেছে, কিন্তু শুকুর কাকা সবার আগের সিটে বসেছিল, তারপর শহীদ আর ফখরুল তারপরের সিটে আমি। ফখরুল আর শহীদ মাঝখানে বসেও আমার সাথে কথা বলেনি, অথচ শুকুর কাকা সামনে বসে আমার সাথে কথা বলছে। যাই হোক, ত্রিশাল নামলাম, দেখি ঝুড়ি ঝুড়ি বৃষ্টি এবং তারাও নামলো। ভাড়া কিন্তু নেয়নি। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখি যে 1টা বাজে। মনে মনে ভাবলাম 12:25 দিকে গাড়িতে উঠলাম, 45 মিনিটে কেমন করে এত দূর রাস্তা চলে আসলাম। মনে মনে ভাবলাম যে ভুল হয়েছে হয়তো ঘড়ি দেখতে। ত্রিশাল থেকে নেমে শুকুর কাকাকে বললাম যে কাকা যাবেন কিভাবে। কাকা বলল যে চলো তো দেখি কিছু একটা পাওয়া যাবে। আমি বললাম যে বাড়ির জন্য কিছু নিতে হবে। কাকা বললেন যে আরে এখন নিও না, পরে নিও। আমি ভাবলাম যে পরে নেওয়া যাবে, দোকান খোলা নেই তেমন একটা। সিএনজি দিয়েই সাধারণত আমরা বাড়ি পর্যন্ত যাই, কিন্তু এত রাত্রে পাবো না নিশ্চিত। এবং গেলাম স্টেশনে, গিয়ে দেখি যে সিএনজি নেই। কিন্তু সুলেমান কাকা আমাদের গ্রামের ভ্যান চালক, তিনি আছেন, ভ্যান নিয়ে বসে আছেন। আমাকে দেখেই বলল যে কবে আসছো দেলোয়ার, এবং সেও গ্রামের ভাষায় কথা বললো আমার সাথে। আমি বললাম যে এই তো কাকা আসছি। এবং সুলেমান কাকা বলল যে বাসা যাবা? আমি বললাম যে হ্যাঁ কাকা যাবো, চলেন যাই। সুলেমান কাকা বলল যে চলো। আমরা সবাই উঠলাম। সুলেমান কাকা সাদা পাঞ্জাবি পরা। আমি বললাম কি কাকা নামাজ ধরেছেন নাকি? কাকা বলল যে হ্যাঁ, মরা লাগবে না। আমি বললাম যে হ্যাঁ কাকা ভালো করেছেন, ছেড়েন না।
তো সুলেমান কাকা আবার দুবাই যাবেন শুনেছিলাম। আমি বললাম যে কাকা আপনি বিদেশ যান না কেন? তো উনি বললেন যে বিদেশ যাবেন। তখন শুকুর কাকা আমাকে বললো যে আচ্ছা গাড়ি কথা বলো না, গাড়ি চালালে অ্যাক্সিডেন্ট হতে পারে, সুতরাং কথা বলো না ওর সাথে। আমি কিছু বললাম না। তখন ভ্যান চলে এসছে একটা জায়গায়, এবং সেটার নাম হচ্ছে রূপসার পুল। এবং আমি তখন আবারও আমার সেই বাসে যে ঘুম এসেছিল সেরকম একটা ঘুম আসতে লাগলো, এবং ঘুম ঠেকানোর জন্য অনেক চেষ্টা করলাম কিন্তু পারলাম না, ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো শুকুর কাকার ডাকে, এবং ডাকটা ছিল এমন যে এসে পড়েছি। তেমনি মনে হলো যে এবং তখনই আমার মনে হলো যে এটা হচ্ছে অ্যালংজানির মোড়, আমরা নামবো। ঘুম থেকে উঠে দেখি যে শুকুর কাকা ছাড়া আর কেউ নেই। জিজ্ঞেস করলাম কাকা সবাই কোথায়, আর আমি এই বেঞ্চে কেন? বেঞ্চটা হলো দোকানের বেঞ্চ। শুকুর কাকা বললো যে তোমাকে আমি 8 ঘন্টা যাবত ডাকতেছি, তুমি ওঠো নাই। তো আমি সবাই চলে গেছে। আমি কিছু না বলে ঘড়ির দিকে তাকালাম, 3টা বাজে। আমি কিছুই বুঝলাম না, 7 কিলোমিটার রাস্তা, 2 ঘন্টা ভ্যানে সময় লাগলো। আমি বললাম যে ঠিক আছে কাকা আমি যাই তাহলে। কাকা কিছুই বললো না। আমি চলে গেলাম বাড়িতে। গিয়ে দেখি যে আম্মা টিভি দেখছে। আমি তো অবাক। আব্বা চমকে উঠলো, বলল যে বাড়িতে আসছি, জানাসনি কেন? আমার মোবাইলে চার্জ নেই, বন্ধ হয়ে গেছে। আমি আম্মাকে বললাম কি ব্যাপার আম্মা, এত রাতে তুমি টিভি দেখছো কেন? আম্মা বললো এত রাত কই, না তো 9:30 বাজে। আমি আকাশ থেকে পড়লাম। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখি আসলেই তো 9:30 বাজে। তাহলে এতক্ষণ আমার সাথে কি হচ্ছিল? ঘড়ি একবার ভুল দেখতে পারি, বারবার তো না। নানান প্রশ্ন এদিক ওদিক আমার কাছে উকি দিচ্ছে। আমি আম্মা কিছুই বললাম না। খেতে বসে আম্মাকে বললাম যে সুলেমান কাকা ভাড়া নেয় নাই, কালকে ভাড়াটা দিয়ে দিও সুলেমান কাকা আসলে। আম্মা বলল যেটা শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আম্মা বললেন যে সুলেমান কাকা 2 দিন আগে দুবাই চলে গেছে। এটা কেমন করে হয়? আমি তো অবাক। শুকুর কাকার ভ্যানে আমরা ত্রিশাল আসলাম। আম্মা বলল ভুল দেখেছো তুমি। আমি বিশ্বাস করতে পারছিলাম না আম্মাকে। তাই বললাম তুমি শুকুর কাকা, ফখরুল আর শহীদ ভাইকে জিজ্ঞেস করে দেখো, 4 জন আমরা একসাথে আসছি সুলেমান কাকার ভ্যানে। আম্মা সেটা শুনে বললেন যে পৃথিবীতে আর কেউ যেন না শুনে, যে আমিও শুনতে চাই না আর কোনোদিন। আম্মা বলল যে শুকুর কাকা বাস অ্যাক্সিডেন্টে গতকাল মারা গেছেন। ফখরুল আর শহীদ ময়মনসিং মেডিকেলে আইসিইউতে আছেন। তারা 3 জন কাজের জন্য জয়দেবপুর গিয়েছিলেন। আসার পথে বাস অ্যাক্সিডেন্টে করে শুকুর কাকা স্পট ডেথ, আর শহীদ আর ফখরুলকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিং মেডিকেল কলেজে নেওয়া হয়েছে। অ্যাক্সিডেন্টটা হয়েছিল ত্রিশাল নৌধারে আসার পর, আর অল্প কিছু একটু আসলেই তারা নেমে পড়তো। আব্বা তো আমাকে ততক্ষণে ঝাড়ফুঁক দেওয়া শুরু করেছে এবং কোরআন তেলাওয়াত শুরু হয়েছে। এবং পরে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম এবং ছুটি বাড়ানো লেগেছিল আমার। ময়মনসিং এ আমি ভর্তি হয়েছিলাম একটা হসপিটালে। কেন আমার সাথে এরকম হয়েছিল তার ব্যাখ্যা আমি আজও জানি না। আমি খুঁজি এবং অনেক বড় বড় আলেমদের জিজ্ঞেস করি, এবং জিজ্ঞেস করতে পারিনি। আমি জিজ্ঞেস করে আমি কোনো সমাধান পাইনি। ভুলতে পারি না সেই রাতের কথা। আমি, আম্মা, আব্বা, ভাইয়া, ভাবি, আপা, দুলা ভাই ছাড়া আরো কয়েকজন জানে এই বিষয়টি। অনেকে বিশ্বাস করে, আবার অনেকে বিশ্বাস করে না। আপনি বিশ্বাস করবেন কিনা আপনার ব্যাপার। এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। চলে যাব আরও একটি ঘটনায়। যদি ভালো লাগে সাথে থাকবেন। আমার আজকের গল্প বেসিক্যালি ঢাকা শহরকে কেন্দ্র করে, রামপুরা এলাকাকে কেন্দ্র করে আমার এই ঘটনা। খুব মজার ঘটনা, সবাই মন দিয়ে শুনবেন। গত বছর 2016 জুলাই 1 তারিখ বেসিক্যালি ঘটনাটা ঘটেছিল জুলাই, মানে ঈদের পরবর্তী দিন ঘটনাটা ঘটেছিল। আপনারা নিশ্চয়ই জানেন যে গত 2016 জুলাই মাসে আমাদের বাংলাদেশে এক ন্যাক্কারজনক ঘটনা ঘটেছিল, এবং সে কারণে ঘটনাটার তারিখগুলো আমার এত ভালোভাবে মনে আছে। তো ঘটনাটা আমি শুরু করছি। আমাদের মেস চেঞ্জ করা হয়েছিল, অর্থাৎ আমরা এক বাসা থেকে শিফট করে আরেক বাসায় আমরা কলিগরা শিফট করেছিলাম। তো শিফট করা হয়েছিল বেসিক্যালি জুলাইয়ের 1 তারিখে। আমি কিছু ফ্যামিলির কারণে আমি আমার বাসা চলে যাওয়াতে আমি শিফটিং এর সময় ঢাকা থাকতে পারিনি, মানে মেস চেঞ্জের সময় বাসা থাকতে পারিনি। তো আমি কিছুদিন পরে ঈদ আপনারা জানেন যে জুলাই মাস প্রথম দিকে ঈদ ছিল। তো আমি ঈদের পরবর্তী দিনে আমি ঢাকায় চলে আসি আমার মেসের জিনিসপত্র সবকিছু ঠিক করে গোছগাছ করার জন্য। তো আমি আসার আগে আমার এখানে এক কালিগ ছিল শুধু, বাকি সবাই ঢাকায় চলে গিয়ে সবাই ঢাকার বাইরে ছিল। তো আমি ওই কালিগকে জানিয়েছিলাম যে আমি আসছি,
এবং আমি রাত্রে গাড়িতে উঠলে পরবর্তী দিন সকালবেলা আমি ঢাকায় থাকবো ইনশাল্লাহ, আপনি আমাকে সেখান থেকে রিসিভ করে নিয়ে নতুন বাসে আমরা চলে যাব। তো উনি আমাকে আমি ওনাকে প্রথমে জানিয়েছিলাম যে আমি রাত্রে গাড়িতে উঠছি, কিন্তু কোনো কারণ বশত আমি সেদিন রাত্রে গাড়িতে উঠতে পারিনি। পরবর্তী সকালে আমি গাড়িতে উঠলাম এবং অ্যারাউন্ড 11:30-12টার মধ্যে আমি ঢাকা শহরে ছিলাম। তো আমি ওনাকে ঢাকা শহরে পৌঁছার পরে বেশ কয়েকবার, পৌঁছার আগেও এবং পৌঁছানোর পরে আমি বেশ অনেকবার ওনাকে ট্রাই করেছি, ওনার নাম্বারে ফোন দিয়েছি, এবং কিন্তু আমি ওনাকে একবারও ফোনে পাইনি। তো আমি এসে ওনার জন্য অপেক্ষা করছিলাম যেখানে আমাকে অপেক্ষা করতে বলা হয়েছিল, এবং আমি আশা ছিলাম যে উনি আমাকে না পেয়ে থাকলে সকালবেলা যদি উনি এসে আমাকে না পেয়ে থাকেন তাহলে উনি আমাকে অবশ্যই ফোন করবেন, ভাই আপনি কোথায় আছেন বা কিছু। কিন্তু আমি কোনো ধরনের ওনার কাছ থেকে রিপ্লাই পাইনি। আমি ওখানে অপেক্ষা কিছুক্ষণ থাকার পরে আমি আমার অন্যান্য কালিগদেরকে ফোন করা শুরু করলাম, ভাই বাসার অ্যাড্রেস বলে দেন, আমি কোথায় যাব, কিভাবে যাব, এক্সেট্রা এক্সেট্রা। তো ওনারা জানালেন ঠিক আছে ভাই, আপনি অমুক জায়গায় রামপুরা এই বাসায় এই বিল্ডিং এততলা আপনি যান, আপনি ওখানে আমাদের নতুন মেস হচ্ছে ওইটা। আমি সেই হিসাবে ওখানে পৌঁছালাম। আমি পৌঁছানোর পরে আমাদের মেস ছিল 5 তলায়। তো আমি 5 তলায় যখন উঠলাম তখন আমার যে কলিগ আমাকে রিসিভ করার কথা ছিল, তখন দেখছি যে উনি দরজার তালা বন্ধ করছেন। তো আমি ওনাকে দেখে বললাম যে ভাই আপনি আমাকে রিসিভ করতে আসার কথা, আপনি আমাকে রিসিভ করতে আসেননি কেন? তো উনি আমাকে কোনো রিপ্লাই দেননি সেই মুহূর্তে। আমি ওনাকে বললাম আপনি কোনো কাজে বাইরে যাচ্ছেন? উনি বললো এতটুকু বলে উনি আমাকে চাবি দিয়ে উনি বের হয়ে গেলেন। আমি ওনাকে বললাম যে ভাই আপনি আসার সময় আমার জন্য কিছু খাবার নিয়ে আসবেন, আমার প্রচন্ড খিদা পেয়েছে। তখন অ্যারাউন্ড 2:30 বাজে দুপুর। আমি রুমের মধ্যে চলে গেলাম, আমি সেখানে গিয়ে ঘুমিয়েছিলাম। মাগরিবের সময় আমার যখন ঘুম ভাঙলো, আমি ফ্রেশ হচ্ছিলাম, সেই সময় উনি ঘরের মধ্যে প্রবেশ করছে, আমার কালিগ ঘরের মধ্যে প্রবেশ করে উনি আমাকে দেখে মোটামুটি একটু আটকে উঠছে। আজকে ওঠার পর উনি আমাকে বলতেছে যে আপনি কোথা থেকে আসলেন? তো আমি বললাম আমি কোথা থেকে আসলাম মানে কি, আমি জাস্ট এমনি ফান করে হেসে কথাটাকে উড়িয়ে দিলাম। তো উনি ভাবলো যে উনি সকালবেলা যখন আমাকে নিচে নামছে তখন উনি দারোয়ানকে চাবি দিয়ে গেছে একটা, যাতে আমি আসলে চাবিটা আমি পেয়ে যাই। ঘটনাটা তখন ঘটলো যখন আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে ভাই আমার জন্য আপনি কোনো খাবার নিয়ে এসেছেন কিনা। তখন উনি বলে যে ভাই আপনার জন্য আমি খাবার কেন আসবো, আপনি যে এসেছেন সেটাই তো আমি জানি না। আমি বললাম ভাই আপনি কি বলছেন, সকালবেলায় তো আপনি আমাকে দরজা খুলে দিয়ে গেলেন, আপনি কিভাবে বুঝলেন যে আমি বাসায় কিভাবে ঢুকলাম? আমি বললাম যে না আমি তো নিজে দারোয়ানের কাছে চাবি নিয়ে রেখে গেছি, আপনি হয়তো চাবি নিয়ে আসছেন, আমি এটা ভাবছি। বলছি না ভাই আমি তো কোনো চাবি নিয়ে আসিনি, আমি তো উপরে এসে দেখি যে আপনি দরজা বন্ধ করতেছেন। আমি আপনাকে বললাম যে ভাই আমাকে চাবি দিয়ে যান, আমি থাকি, আপনি আমার জন্য খাবার নিয়ে আসেন। তো উনি কিছুটা অবাক হলো এবং মোটামুটি একটা লেভেলে বলে যে উনি আমার কথা বিশ্বাস করেনি, হয়তো উনি ভাবছে আমি ওনার সাথে ফান করছি। পরবর্তীতে আমরা রাত্রে খাবার যখন নিচে নামছিলাম তখন আমি 2 তলায় দাঁড়াইছিলাম। আমি ওনাকে বললাম যে কাজ করেন, আপনি দারোয়ানের কাছে যান, আপনি দারোয়ানের কাছে গিয়ে জিজ্ঞেস করেন যে আপনার যে গেস্ট আসার কথা ছিল অর্থাৎ আমি, সে এসেছে কিনা এবং যে আপনি যে চাবির কবিটা তাকে দিয়েছিলেন সেই চাবিটা ওনার কাছে আছে কিনা। তো উনি নিচে নেমে আসছে, আমি সেই আড়ালে দাঁড়ায় কথা শুনতেছি ওনাদের। তো দারোয়ানকে উনি জিজ্ঞেস করলো যে আমার একটা গেস্ট আসার কথা ছিল, উনি কি এসেছেন? তখন দারোয়ান বলেছে না স্যার আপনার তো কোনো গেস্ট আসেননি, কোনো গেস্ট আসেনি। তুমি ঠিক আছে তুমি চাবি নিয়ে আসো। তো ও রুমে গেল, রুমে গিয়ে অনেকক্ষণ খোঁজাখুঁজি করে বলে স্যার আমি চাবি কোথায় রাখছি, আমি এখন খুঁজে পাচ্ছি না। তো উনি বলল আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, পরে চাবি নিয়ে নিব। তো এই ঘটনাতে উনি আসলে বুঝতে পারছি যে এখানে কিছুটা ঘটে গেছে। আমিও মোটামুটি, কারণ আমি মোটামুটি এই ধরনের ঘটনা একটু অভ্যস্ত, তাই আমি বুঝতে পারছি যে কিছুটা বড় কিছু ঘটেছে এখানে। তো আমি আর উনি খেতে বসলাম টেবিলে। তো কিছুক্ষণ উনি চুপচাপ থাকার পর উনি নিজেই বললো যে ভাই এমনও হতে পারে যে দারোয়ান ছিল না, আপনি হয়তো চুপি ওর রুম থেকে চাবি নিয়ে দরজা খুলে আপনি ঢুকে গেছেন, এই কথাটা বলে আপনি আমাকে ভয় দেখাচ্ছেন। আমার বেসিক্যালি ইচ্ছা ছিল যে কথাটা যাতে এভাবেই শেষ হয়ে যাক, কারণ আমি অভ্যস্ত এই ঘটনাগুলোর সাথে, কিন্তু উনি অভ্যস্ত না। আমিও আশাই ছিলাম যে ঘটনাটা এভাবেই শেষ হয়ে যাবে, কিন্তু ঘটনাটা বেসিক্যালি এভাবে শেষ হয়নি। আমরা যখন রুমে ফিরে আসার পরে আমরা বেশ কিছুক্ষণ কাজ করলাম অ্যারাউন্ড 12টা পর্যন্ত। এর মাঝখানে আমি প্রায় লক্ষ্য করলাম যে উনি এখনো অস্বস্তিতে ভুগতেছে, উনি আমাকে ঠিক মতো জবাব দিচ্ছে না, চুপ করে আছে, কাজের প্রতি মনোযোগ নেই। এবং উনি বললো যে ভাই ঠিক আছে এক কাজ করি, শরীরও খুব একটা ভালো লাগতেছে না, চলেন আমরা ঘুমিয়ে পড়ি। আমরা ঘুমাতে চলে গেলাম। রাত 2টায় তখন আমরা প্রথম কুকুরের আওয়াজ শুনতে পাই। তা আমরা ভাবলাম নিচে হয়তো অনেক জায়গা খালি আছে, রামপুরা এলাকা, অনেক জায়গা খালি, কুকুর ঘোরাফেরা করতেই পারে। কিন্তু এই আওয়াজটা ধীরে ধীরে এতটাই বিকট হতে শুরু করে রাসেল ভাই, মানে এক পর্যায়ে মনে হচ্ছিল যে এটা আমাদের আশেপাশে কোথায় আওয়াজটা হচ্ছে। আচ্ছা। কিছুক্ষণ পরে আমরা লক্ষ্য করলাম
যে আওয়াজটা মনে হচ্ছে যে একদম আমাদের রুমের মধ্যে কুকুর ঘেউ ঘেউ করলে যেভাবে একবার আমার পাশেই কুকুর ঘেউ ঘেউ করতেছে, দুইটা কুকুর এই বোঝাই যাচ্ছে। তো কিছুক্ষণ পরে আমরা লক্ষ্য করলাম যে আমাদের বারান্দায়, 5 তলায় বারান্দায় রাসেল ভাই কুকুর দুইটা পাচারি করছে এইটা হচ্ছে এবং সবচাইতে বড় ঘেউ ঘেউ twist। করছে। এইটা হচ্ছে এই ঘটনার এবং সবচেয়ে বড় twist। এতটা কুকুরগুলো এত উঁচু যে আমরা শুয়ে মানে আমরা ফ্লোরে ঘুমাচ্ছি হুম হুম। এবং আয়নার ওই পারে মানে জানলার ওই পারে মানে বারান্দায় যে জানলা আছে ওই জি। পারে আমরা কুকুরকে মুভ করতে দেখতে পাচ্ছি, মানে ব্ল্যাক কালার শ্যাডোটা মুভ করতেছে এই পাশ থেকে ওই পাশে হুম হুম। এবং বিকট আওয়াজ। আমরা আমাদের সাধ্যমতো দোয়া, আমাদের সাধ্যমতো যত ইয়ে আছে ওয়াজিফা আছে আমরা করা শুরু করলাম। এর মধ্যে কুকুরগুলো বেসিক্যালি কুকুরগুলো বলবো না, আসলে তার মধ্যে একটা কুকুর ছিল, সেই কুকুরটা 2 পা জানলার উপর তুলে দিয়ে জানলাতে বাড়ি মারছে এবং এতটা জোরে বাড়ি মারছে যে মানে মুভ করছে, জানলাটা প্রকম্পিত হচ্ছে। হুম হুম। এরকম করতে করতে প্রায় ফজরের আজানের সময় হয়ে যাচ্ছে, ফজরের আজানের ওয়াক্ত শুরু হয়ে গেছে। তা তখন আমরা মোটামুটি আওয়াজ কমতে শুরু করছি এবং মোটামুটি আওয়াজ বন্ধ হয়ে গেছে, একেবারে বন্ধ, কোনো আওয়াজ পাচ্ছি না। তা আমরা দুজনে উঠলাম, উঠে অজু করলাম, অজু করে নামাজ আদায় করলাম। নামাজ আদায় করার পরে কিছুটা ফর্সা যখন হচ্ছিল তখন আমরা দরজা খুলে মানে বারান্দার দরজা খুলে ভিতরে গেলাম। তো বারান্দায় গিয়ে আমরা যেটা দেখলাম রাসেল ভাই সেটা হচ্ছে যে ওখানে অনেকগুলো গ্লাসের চিকন চিকন শিট রাখা ছিল, যেটা বেসিক্যালি টাইলস এর মাঝখানে দেওয়া হয় বর্ডারিং করার জন্য। ওই প্রত্যেকটা গ্লাস প্রায় 50টার উপরে গ্লাস ছিল, প্রত্যেকটা গ্লাস ভাঙা, একদম টুকরা টুকরা। আচ্ছা। এতটুকুতে মানে এটাতে বোঝা মানে একটা জিনিস ছিল যে ওখানে কুকুরগুলো মুভ করছিল এবং এটার কারণে এগুলো ভেঙেছে। তো আমরা সেদিন তৎক্ষণাৎ যা কাপড় চোপড় ছিল হাতে করে নিয়ে আমরা রুম থেকে বের হয়ে আসছি। হুম হুম। তো আর তো প্রশ্নই ওঠে না সেখানে থাকার, এবং উনারও শরীর এরপর খুব বেশি খারাপ হয়ে যায়, উনিও সন্ধ্যা হয়তো প্রায় জ্বর চলে আসে না। হুম হুম। সেদিন আমরা বাইরে ছিলাম, 2 দিন আমরা বাইরে ছিলাম, কারণ ঢাকায় ঈদের ছুটিতে তখনও কেউ ফিরে আসেনি, আমাদের ওই বাসায় ব্যাক করা সম্ভব ছিল না। 3-4 দিন পরে যখন আমরা কালিকদের সাথে সবকিছু বলার পরে ওনারা আসছে, আমরা 1 রাত শুধু ওই বাসায় আবার ছিলাম, কিন্তু সেদিন কোনো ঘটনা ঘটেনি, কোনো সাউন্ড কোনো কিছুই না। একদম। এবং 3-4 দিনের মাথায়, অর্থাৎ সর্বোচ্চ 10 দিন আমরা ওই বাসা রেখেছিলাম, 3 দিনের মাথায় বাসাটা ছেড়ে চলে আসে। সেটাই হচ্ছে ঘটনা। এবং আমি সবচেয়ে অবাক হয়েছে যে এই যে কুকুরটা, এই কুকুরটা অনেক বড় সাইজের ছিল এবং আপনারা যে কুকুরটার ডাক শুনতেছিলেন সেই কুকুরটার ডাক শুনতে শুনতে আস্তে আস্তে কুকুরটা একটা সময় বুঝতে পারলেন আপনাদের খুব কাছাকাছি আছে এবং আপনার বারান্দায়, এবং সেটা 5 তলা বাসা ছিল। সুতরাং কোনোভাবেই এই বারান্দায় আসার কোনো সম্ভাবনা নাই। এবং রাসেল ভাই বারান্দায় আওয়াজটা শুরু হতো এবং বারান্দায় যদি আওয়াজটা শুরু হতো তাহলে মোটামুটি মানে বারান্দার ঘটনাটা বুঝতে, কিন্তু আওয়াজটা দূর থেকে শুরু হয়ে এসে কাছে আসছে আবার এভাবে দূরে মিলিয়ে গেছে। তার মানে দূর থেকে জিনিসটা আপনাদের বাসায় এসছে এবং কিভাবে এসছে এরন্য। এবং আপনি বলছেন যে এটাই। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আবারও আপনার কাছে আসবো ইনশাল্লাহ। এখন যে ঘটনাটা রয়েছে আমাদের কিন্তু পরে আরো অসংখ্য ভালো ঘটনা রয়েছে, সুতরাং আপনারা সঙ্গে থাকুন। কিন্তু আমাদের যে ঘটনাটা রয়েছে সেটা একটা ইমেইল, এবং এই যে এটা একজন পুলিশ সদস্য পাঠিয়েছেন। তিনি যদিও তার নাম আমাকে লিখেছেন, বাট আমি তার নামটা বলতে চাই না সবকিছু ঝামেলা এড়াতে। তিনি লিখেন, রাসেল ভাই আমি জানতে চাইবো না আপনি কেমন আছেন, জানিয়ে ভালো আছেন এবং সবসময় ভালো চলে। আমি আমার জীবনের ভয়ঙ্কর একটা ঘটনা শেয়ার করব। আমার নাম অমুক, আমার দেশের বাড়ি কুষ্টিয়াতে, আমি একজন পুলিশ কনস্টেবল এবং আমি ঢাকায় কর্মরত আছি। ঘটনাটি আমার কর্মস্থলে। কথা না বাড়িয়ে আমি ঘটনায় যাচ্ছি। ঘটনাটি 1 বছর আগে। একদিন রাতে আমি রামপুরের একটি চেকপোস্টে ডিউটি করছিলাম। রাত 1টার দিকে একজন স্যার আসলেন এবং আমাকে বললেন, এসআই স্যার আর কি, তিনি বলছেন যে আমাকে বললেন যে একটা ফোর্স দরকার। আমার ইনচার্জ আমাকে বললেন যে স্যারের সাথে যেতে। আমি যথারীতি স্যারের সাথে রওনা হলাম এবং ঢাকা মেডিকেল কলেজ পৌঁছালাম এবং সেখান থেকে জানতাম না যে আমাকে সাথে আনা হয়েছে কিছু সময়। আর কেন সাথে আনা হয়েছে কিছু সময় পরে বুঝলাম একটা লাশ পোস্টমর্টম করা হবে এবং পোস্টমর্টম হয়ে গেলে আমাকে আমার সাথে লাশটি তার স্বজনদের বাসায় দিয়ে আসতে হবে। কোথায় দিয়ে আসতে হবে সেটাও লিখেছেন, বাট আমি সেটা পড়ছিলাম। লাশটি যখন আমার সামনে দিয়ে গেল তখন আমি লাশটির চেহারা দেখলাম, একটা ছেলের লাশ, 20
কিন্তু এই সবে বুঝলাম এটা রোড অ্যাক্সিডেন্ট কেস। আমি যথারীতি বসে থাকলাম এবং পোস্টমর্টম হয়ে গেল। স্যারের সাথে লাশটা তার বাড়িতে পৌঁছে দিয়ে নিজের পোস্টে ফিরে গেলাম। আমি বুঝতে পারছিলাম শরীরটা ভারী লাগছে, তাই ভালো করে হাত মুখ ধুয়ে নিলাম। তারপর বেশ কিছুদিন কেটে গেল। কিছুদিন পর আবার ওখানেই নাইট ডিউটি পড়ল। রাত 3টার দিকে আমি চেকপোস্টের পাশে একটা চেয়ারে বসেছিলাম। হঠাৎ দেখলাম একটু দূরে রাস্তা থেকে একটু নিচে আবছা আলোতে একটা ছেলে বসে আছে। এত রাতে এখানে বসে থাকা আমি অবাক হই। আমি কৌতূহল বশত একটু কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, এই তুমি কে, এখানে বসে আছো কেন? তখন ছেলেটি আমার দিকে তাকালো, আর আমি যা দেখলাম তার জন্য আমি তৈরি ছিলাম না। আমি দেখলাম সেই ছেলেটি বসে আছে যার কিছুদিন আগে আমি পোস্টমর্টম করিয়েছি। সে আমার দিকে তাকিয়ে হাসছে। আমি তখন সেন্সলেস হয়ে পড়ে যাই। পরে আমি নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করি এবং আমার ফ্রেন্ডরা বলেছিল আমি নাকি রাস্তার এক পাশে কাদার ভিতরে পড়েছিলাম। তখন আমি কাউকে ঘটনাটি বলিনি। ঘটনাটি আমি আমার এক সম্পর্কের নানাকে জানালাম। তিনি খুব পরহেজগার লোক ছিলেন। তিনি আমাকে একটা দোয়া শিখিয়ে দিলেন এবং বললেন এটা রোজ পড়তে, তাহলে আর সমস্যা হবে না। তারপর থেকে আর এমন হয়নি। আমি জানি না আমি কেন দেখলাম ওকে, উত্তরটা আজও জানা নেই। এবং চাকরির কারণে সময় সুযোগ করে আসতে পারবো না জানি, তাই আমি চাই আমার ঘটনা ভালো লাগলে আপনি পড়ে শোনাবেন। নাম দিয়েছেন, তারপরে ফোন নাম্বার। থ্যাংক ইউ ভেরি মাচ। ঘটনাটা খুব অদ্ভুত লেগেছে। যে মানুষটিকে আপনি দেখেছেন মৃত অবস্থায়, সেই মানুষটিকে আবারও সামনাসামনি দেখা। আমি আজকের ভূতাশ্রম শুরু করেছিলাম এইরকম একটা সমস্যার কথা দিয়ে। দেখা যাক এরকম সমস্যা আরো পাওয়া যায় কিনা। আমরা আবারও চলে যাবো আমাদের প্রথম অতিথির কাছে। তার আরো একটা ঘটনা আছে না, আরেকটা ঘটনা আছে বোধ হয় না, সেই ঘটনাটা আমরা শুনে ফেলি, তারপরে আমরা মাইনুদ্দিন ভাইয়ের কাছে আসবো। আমার এবারের আমার এখন যে ঘটনাটা বলতে যাচ্ছি সেটা মহাসড়ক রিলেটেড। আমরা অফিসের কিছু কালিগ একটা বাসে করে, মিনি বাসে করে, 24 জনের একটা মিনি বাসে করে আমরা ভারতের দিকে যাচ্ছিলাম, বেনাপোল বর্ডার ক্রস করে কলকাতা যাওয়ার জন্য। তো আমরা এখানে রাত্রেবেলা একটু লেট নাইট আমরা রওনা দিয়েছিলাম, কারণ যেহেতু আমরা সকালবেলা ওখানে পৌঁছালে বর্ডার ক্রস করতে পারি, আমাদের বেশি সময় যাতে নষ্ট হয়। তো আমরা এখান থেকে রওনা দেওয়ার পরে আমরা অ্যারাউন্ড 3:30 পরে পদ্মা ক্রস করেছিলাম, ফেরি ক্রস করেছিলাম। ফেরি ক্রস করে কিছুক্ষণ পরেই, মানে জাস্ট 5 or 10 মিনিটস আমরা হার্ডে ড্রাইভ করেছিলাম। তারপর আমরা আমাদের বাসের পিছে থেকে একটা অ্যাম্বুলেন্স প্রচন্ড জোরে হর্ন দিয়ে যাচ্ছে। তো আমাদের যে সুপারভাইজার ছিল সে আমাদের ড্রাইভারকে বলছে যে ভাই আপনি গাড়িটাকে সাইড দিয়ে দেন, ও দেখেন না কত বারবার করছে, হর্ন দিচ্ছে। তো অ্যাজ ইউজুয়াল ড্রাইভার মানুষ, সে অ্যারোগেন্স, না আমি কেন তাকে সাইড দিব। তো আমাদের সুপারভাইজার একবার পিছে ঘুরে দেখলো যে এটা একটা অ্যাম্বুলেন্স। তো সে বললো যে ভাই অ্যাম্বুলেন্স সাইড দিয়ে দেন, রোগী মানুষও থাকতে পারে। তো উনি সাইড দিয়ে দিল, আমরা ড্রাইভার সাইড দিয়ে দিল। তো গাড়িটা আমাদেরকে ক্রস করে সামনে চলে গেল। বলে রাখছি যে আমি ফ্রন্ট সিটে ছিলাম এবং আমার সাথে আমার খুব ক্লোজ একজন কালিগ ছিল। আমরা দুজনেই জেগেছিলাম, গল্প করছিলাম। আমরা দেখছিলাম যে আমাদের সামনে অ্যাম্বুলেন্স চলে এসেছে এবং বাসের আলোতে আমরা স্পষ্ট অ্যাম্বুলেন্সকে দেখতে পাচ্ছি। অ্যাম্বুলেন্সের গায়ে লেখা অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, দুটোই আমরা খুব সুন্দর করে লক্ষ্য করছি, নাম্বার দেওয়া সবকিছু। কিছুক্ষণ পরে একেবারে চোখের সামনে থেকে রাসেল ভাই গাড়িটা একদম ভ্যানিশ, নাই, একবার কিছু নাই যাতে ওখানে, মুহূর্তের মধ্যে। এটা দেখার পর সুপারভাইজার একটু শক, মোস্ট প্রবলি সুপারভাইজার নতুন ছিল। সে ড্রাইভার বলছে ভাই এটা কি হলো? তো ড্রাইভার বললো এগুলো হয়, রাস্তাঘাটে এগুলো হয়, এগুলোর দিকে এত নজর দিতে নেই, চুপচাপ থাক, শান্ত থাক। তো এটার পর থেকে দেখলাম যে সুপারভাইজার নিজে একটু কেমন গুটিয়ে গেল, ইঞ্জিনের উপর বসে পড়লো। কিছুক্ষণ যাওয়ার পরে আমরা দেখলাম যে ওই অ্যাম্বুলেন্সে রাসেল ভাই রাস্তার এক পাশে উল্টে পড়ে আছে এবং একজন
ওয়ার্ড বয়, সে হাত দিয়ে আমাদের বাসকে থামানোর চেষ্টা করতেছে যে আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাদের হেল্পের দরকার। তো আমাদের ড্রাইভার কি করলো, ক্রস করে খুব দ্রুত ক্রস করে চলে গেছে ওই অ্যাম্বুলেন্সকে। তো এটা দেখে সুপারভাইজার আবার একটু রেগে গেল। সুপারভাইজার রেগে বললো, আরে আপনি দেখছেন ভাই অ্যাম্বুলেন্স অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি গাড়ি থামাবেন, এটা কোনো কথা হলো? মানবতা বলে কিছু আছে? তো ড্রাইভার বারবার ওনাকে এটা বোঝাচ্ছে যে ভাই এগুলো নিয়ে তুই মাথা ঘামাইস না, তুই তো দেখছিস কি হয়েছে। কিন্তু ও তারপর ওর এটা মাথায় ঢুকতেছে না। তো যেহেতু এই আলাপ এতটুকু চলছে, তো গাড়িটা বেশ অনেকটুকু সামনে চলে গেছে, আমাদের গাড়ি বেশ ফাস্ট ছিল। তো কিছুক্ষণ পরে যখন এই চিল্লাচিল্লি সুপারভাইজার এবং ড্রাইভারের আওয়াজ শুনে কয়েকজন স্যার, আমাদের সিনিয়র স্যার ছিল, ওনারা জেগে উঠছে। তারা জিজ্ঞেস করলেন যে ভাই কি সমস্যা? তো এরকম স্যার, আমাদের একটা অ্যাম্বুলেন্স পিছিয়ে দেখলাম অ্যাক্সিডেন্ট হয়েছে, উনি থামাচ্ছে না। তো স্যাররা বলেন যে না, এটা তো কোনো ইয়ে না, তুমি গাড়ি ব্যাক করো। তো আমরা গাড়ি ব্যাক করে আবার ফিরে আসলাম এবং ওই স্পটে এসে দেখি রাসেল ভাই দের ইজ নাথিং, কোনো কিছু নেই। একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করলে, পড়ে গেলে একটা লরি সেটাকে নিয়ে যাবে, যতটুকু সময় প্রয়োজন তাও যায়নি। এখানে কোনো চিহ্ন নেই যে একটা গাড়ি পড়ে গেছে, কেউ আহত হয়েছে, কোনো গাড়ি গাছে ধাক্কা খেয়েছে, রোডে ধাক্কা খেয়েছে, কোনো কিছু কোনো চিহ্ন নেই, কমপ্লিটলি ভ্যানিশ। তো এটার পরে আমাদের যে সুপারভাইজার ছিল যথেষ্ট ইয়ে হয়েছে এবং ক্যালকাটা যাওয়ার পরে সে অসুস্থ ছিল এবং সে এতটাই অসুস্থ ছিল যে অলমোস্ট যে 6 মাসের মতো অসুস্থ ছিল এবং তার হাফ বডি প্যারালাইজড হয়ে গেছে। ও মাই গড, ও মাই গড। এবং সে ক্যালকাটায় ট্রিটমেন্টে ছিল, এখন কিছুদিন আগে সে ট্রিটমেন্ট শেষ করে দেশে ব্যাক করেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চলে যাই আমাদের মঈনুদ্দিন ভাইয়ের কাছে। এবার আমরা সেই ব্ল্যাক ম্যাজিকের ঘটনাটা শুনবো এবং ব্ল্যাক ম্যাজিক নিয়ে আরো ঘটনা হয়তো পরে থাকতেও পারে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনা। আরেকবার শুরু করতে হবে। হ্যাঁ, তুমি একটি কলেজে পড়ুয়া ছাত্রী, তো উনি একজন তান্ত্রিকের কাছে গেছেন জি। ওনার একজন ছেলে বন্ধুকে তার মনের ভিতরে আনার জন্য, তার প্রেমের জন্য সে আকৃষ্ট হয়, তাকে ভালোবাসে, সেই জন্য তাকে ভুলে না যায়। তো সে তান্ত্রিক তার কাছ থেকে বললো যে ঠিক আছে, আমি এনে দেবো, তোমার মাথার চুল দিয়ে যাও। তার কপালের উপর থেকে সে মাথার চুল নিয়ে গেছে এবং নাম নিল, তার নাম, তার মার নাম নিল। উনি যখন দেওয়ার পরে সে তান্ত্রিক তার কাছ থেকে যখন বললো যে আমি এই কাজটা করে দিতেছি, তো রাত্রে 2:30টার দিকে ওই মেয়ের ভাই আমাকে ফোন করে যে এক্ষুনি এই মুহূর্তে আপনি আমাদের বাসায় আস। আমি বলছি এটা তো সম্ভব না, রাত 2:30 বাজে, এখন তো কোনো মতে আমি আসতে পারবো না, আমি সকালে আসবো। তো ভাই বলতেছে আমার বোনের অবস্থা প্রচন্ড খারাপ, খুবই অস্থিরতা, সে ঘর থেকে বাইরে চলে যাইতে চেয়েছে, এমনকি আমরা একটা ঘরের মধ্যে জিন দেখতে পেলাম, আর আমার বোন অন্য একটা কি তান্ত্রিকের নাম বলে বলে চিৎকার পারতেছে, আসলে আমার জন্য উপকার হয়। আমি বলি এখন কোনো পক্ষে সম্ভব না, তুমি একটা কাজ করো, এই ফোনটা তোমার বোনের কাছে দাও। যখন ফোনটা ওর বোনের কাছে দিলাম, তার সাথে 2টা কথা বললাম, তখন সে স্থির হয়ে থাকলো। পরে সকালবেলা আমি তার বাসায় যাই। যখন আমি তার বিছানার উপরে বসি, বিছানায় বসার পর পুরো আমার শরীরটার মধ্যে তার বিছানার থেকে গরম বাতাস চলে আসতেছে। তখন আমি খুব অস্থিরতা করি যে বিষয়টা কি, বিছানার মধ্যে কি আছে। তখন আমি তার ঘরের লোকদেরকে বললাম এক কাজ করেন, মেয়েটাকে খাট থেকে নামান এবং বিছানাটা পরিষ্কার করে নেন। বিছানা যখন পরিষ্কার করলো, কিছু দেখা গেল না। তখন বললাম যে জাজিমের ভিতর দেখেন তাও ছেঁড়া পাড়া আছে কিনা, এটা ভিতরে হাত দিয়ে দেখেন কি আছে। যখন জাজিমটা ভিতরে হাত দিয়ে দেখলো, সেটা মাদুলির ভিতরে এই মেয়ের যে মাথার চুল নেওয়া হয়েছিল সেই মাথার চুল আছে এবং গাছের শেকড় আছে। যে তান্ত্রিকের কাছে যে মেয়েটি গিয়েছিল, সেটা জিনের চালানোর মাধ্যমে কালো জাদু করে সেই মাদুলিটা ঘরের মধ্যে রাখা হয়। আর সেই রাত্রিতেই তার ঘর যে জানলা বন্ধ ছিল, দরজা বন্ধ ছিল, জানালা ফুটো করে, গ্লাসটাকে ফুটো করে সেই জিনটা চলে আসে ঘরের ভিতরে। মেয়েটা সেই জিনটাকে দেখতেছে, সে তান্ত্রিক যার কাছে গিয়েছিল সে তাকে দেখতেছে, আর তার ঘরের ফ্যামিলি সবাই দেখতেছে এটা একটা বদ জিনের মতো দেখতে, খুব খারাপ অবস্থা। ওরা সবাই ভয় পাইতেছিল, কিন্তু মেয়েটাই শুধু বলতেছিল আপনি এত রাতে আমার ঘরে কেন আসলেন, কি প্রয়োজন। উনি এক্ষুনি চলে যেতে চাইতেছিল বাসার থেকে, যে ঠিক আছে আমি আপনার সাথে চলে যেতেছি। মেয়েটা বারবার বলতেছে দরজা খুলে দাও, আমি তান্ত্রিকের সাথে বাইরে যাব। তো ওরা সবাই অবাক যে আমরা তান্ত্রিক বা কোনো কিছু দেখতেছি না, যার নাম বলতেছে
আমরা কিছুই দেখতেছি না, আমরা তো বদ জিন একটা দেখতেছি, খারাপ কেমন দেখা যায়। আর ও কি বলতেছে, তখন ওই মেয়েটাকে আমি যখন বললাম ঠিক আছে যাও তুমি উজু করে আসো, আমি তোমাকে দেখব। যখন সে উজু করার জন্য ঘর থেকে ওয়াশরুমের দিকে যায়, তখন সামনের দিক থেকে তাকে ধাক্কা মারে। সামনের দিক থেকে যখন ধাক্কা মারে সে পড়ে যায়, তখন তার গার্জেনদের বললাম তাকে তুলেন, উঠিয়ে আপনার সাথে 2 জন মিলে যান, তাকে উজু করে নিয়ে আসেন। তখন তারা উঠে উজু করে নিয়ে আসার পরে আমি তখন ওই জায়গায় যেখান থেকে ও ধাক্কা মেরে পড়ে গেছিল, আমি সেই জায়গাটাতে যাই। সেই জায়গায় গিয়ে আমি ঘোরাঘুরি করি যে দেখি কি আছে। আমি ওই ঘরটা তো যেখান থেকে ও পড়ে গেল সেখানেও আমি দেখতে পেলাম যে একই অবস্থা, যে প্রচন্ড গরম বাতাস বেরিয়েছে। আচ্ছা, তখন আমি দেখতেছি ওই জিন যে পাঠানো হয়েছিল চালান করে সেই ঘরের মধ্যে সে এখন। পরবর্তী মেয়েটাকে তখন উজু করে বসালাম, বসে আমি যখন বসছে তখন আমি তার গালের মধ্যে ব্রণের মতো একেবারে খুব এখনই সেই গালগুলো থেকে লাল লাল দাগ ব্রণ গুলো এক্ষুনি ওঠা মাত্র উঠছে, তখন দেখলাম যে সেই জিনটা তাকে চর মারছিল। আচ্ছা, চর মার থেকে উঠছে ওই হ্যাঁ। জিনিসগুলো। গালটা এই যে এখন যে চর মেরে যে ওকে ফেলে দিছিল সেটাই এখন একেবারে দাগটা। পরবর্তীতে আমি যখন বসে তাকে মাথায় হাত রেখে যে তদবিরটা করলাম এবং বললাম যে এটা ছেলেটা ওকে হয়তো ভালোবাসে, আর যার কারণে ওর জন্য এই কালো জাদুটা অর্থাৎ এই কাজটা করেছে। তখন আমি বসে খবরটাই নিয়েছি এবং মেয়েকে যখন জিজ্ঞেস করলাম, তখন মেয়েটা আমাকে সত্য কথাই বলছে যে আমি এরকম এই কাজটা করেছি, ওই তান্ত্রিকের কাছ থেকে এই জিনিসটা করলাম। তখন বললাম যে মাদুলির ভিতরে যে আপনার চুল দেখতে পেলেন, অনেকগুলো চুল, এবং সে করবে সেই তান্ত্রিক এই মেয়েটাকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য, মেয়েটা যেন তান্ত্রিকের হয়ে যায়, মেয়েটা যেন তান্ত্রিকের কাছে চলে যায়, সেই জন্য এই তান্ত্রিক এই কালো জাদুটা করেছে, জিনটাকে পাঠাইছে তাকে নেওয়ার জন্য। আচ্ছা, এটাই ছিল ঘটনা, রাইট? থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা একটু ফেসবুক দেখে নেই এবং ফেসবুকের পরে আমাদের চমৎকার আরো কিছু ঘটনা রয়েছে এবং আমাদের নতুন কিছু গেস্ট রয়েছে, তারাও আসবেন। মিরপুর থেকে কাউসার আহমেদ অ্যাপ দিয়ে শুনছেন এবং তিনি ছবি আপ করেছেন দেখতে পাচ্ছি, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও আরো অনেকেই, যেমন আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি সোহাগ উদ্দিন আমাদের সঙ্গে রয়েছেন এবং আমাদের সাথে দেখতে পাচ্ছি তিনি লিখছেন যে সবকিছু মিস হতে পারে কিন্তু ভূতটা মিস হবে না। সুকান্ত বিশ্বাস আমাকে একই কথা লিখেছেন, হারানো দিনগুলো আমাদের লিখেছেন আই লাভ ভূতাসম। আয়েশা খান মিমি লিখেছেন আমিও শুনছি। আমাদেরকে দেখতে পাচ্ছি যে ওয়ান ম্যান আর্মি লিখেছেন হ্যালো রাসেল ভাই, এবং তিনি সাগর ভূতাসমের নিউ ফ্রেন্ড সেটা লিখেছেন, সিলেট থেকে তিনি লিখছেন। এগুলো সব ফেসবুক থেকে পড়ছি। কিন্তু আমাদেরকে দেখতে পাচ্ছি আসিফ নেওয়াজ আমাদের সাথে আছেন এবং তিনি নোয়াখালী থেকে আমাদেরকে শুনছেন এবং তিনি বলছেন যে আগে শুনতে পারতাম না, বাট এখন তিনি শুনতে পাচ্ছেন এবং ভালোভাবেই শুনতে পাচ্ছেন। আমরা এবার একটা ছোট্ট ঘটনায় যাব, ছোট্ট না বেশ বড় ঘটনাতেই যাব আমরা, এবং সেই ঘটনাটা আরো একটা ইমেল, এবং সেই ইমেলটা আমি এখন এই মুহূর্তে পড়ছি আপনাদের জন্য। ঠিক যেভাবে লিখেছেন সেভাবেই পড়ছি যে রাসেল ভাই আশা করি ভালো আছেন, অনিবার্য কারণে আমার নাম প্রকাশ করবেন না। এবং তারপরে তিনি তার নাম লিখেছেন, তারপরে লিখছেন আমি পুরান ঢাকার শাঁখারি বাজার থেকে লিখছি। আমি ভূতাসমের একজন অন্ধ ভক্ত। আজকে আমি আপনাদের সাথে আমার জীবনে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা শেয়ার করতে চাচ্ছি, যেটা আজও আমার জীবনে বর্তমান। কাজের চাপের কারণে স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে পারলাম না, তার জন্য আমি দুঃখিত। যদিও জানি না আমার ঘটনাটা কতটুকু আপনাদের কাছে বিশ্বাসযোগ্য মনে হবে, তবু আমি বলছি। আমি একজন পাথরের নাম ফলক খোদাইয়ের কাজ করি। সবসময় আমি আমার অফিসে পাথর খোদাই করে থাকি, কিন্তু একদিন এক কাস্টমার আমার বসকে ফোন দিয়ে বলে যে তার পাথরের বানান ভুল হয়েছে। সেই পাথরটি একটি কবরস্থানের কবর জিয়ারতের পাথর ছিল এবং সেটি ইতোমধ্যে স্থাপিত করে ফেলা হয়েছে, বিধায় আমাকে সেই স্থানে গিয়ে পাথরের লেখা ভুলটি সংশোধন করে দিয়ে আসতে হবে। সেই রকমই আমার বস বললেন। তারিখটা ছিল 1/2/2017, রোজ বৃহস্পতিবার। সেই দিন
মানে 2 তারিখ মানে জানুয়ারি মাসের 2 তারিখ সম্ভবত উনি বলছেন, সেই দিন আমাকে সেই কাজে পাঠানো হয়েছিল। আমাকে যেখানে যেতে হবে সেই জায়গাটি ছিল মানিকগঞ্জের সিঙ্গাইলের আশেপাশের কোনো একটি কবরস্থান। বলে রাখা ভালো যে আমি বলে রাখা ভালো যে আমি এর আগে কোনোদিন মানিকগঞ্জ যাইনি। আমার বস উক্ত কাস্টমারের ফোন নাম্বার পাঠিয়েছিল। বলে রাখা ভালো সেই কাস্টমারকে আমি কখনো দেখিনি এবং উনিও আমাকে দেখেননি। ঘটনার দিন কাজ থাকার কারণে আমি রওনা দিই দুপুর 3:30 দিকে, অর্থাৎ 3:30টায়। রাস্তায় অনেক জ্যাম থাকায় আমার পৌঁছাতে সন্ধ্যা 7টা বেজে যায়। আমি সিঙ্গাইর বাস স্ট্যান্ডে নেমে সেই কাস্টমারকে ফোন দেই। সে আমার ফোন রিসিভ করে বলে বাস স্ট্যান্ডের ডান দিকে শফিক ভাইয়ের মিষ্টির দোকানের সামনে অপেক্ষা করতে, এবং সে ওইখানে তার লোক পাঠাবে এবং আমাকে সেই লোক রিসিভ করবে। প্রায় 15 মিনিট অপেক্ষা করার পর একটা লোক আমার সামনে এসে বলল, আপনি কি আকাশ ভাই কবরের পাথর খোদাই করতে এসেছেন? আমি বললাম হ্যাঁ। উনি বলল আমাকে রিয়াজ ভাই পাঠিয়েছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য। বলে রাখা ভালো ওই কাস্টমারের নাম রিয়াজ উদ্দিন। এইবার আমি আপনাদের সেই লোকটির বর্ণনা দেব যিনি আমাকে রিসিভ করতে এসেছেন। ওই লোকটির উচ্চতা প্রায় 6 ফুট এবং 6 ফুটের কাছাকাছি তার উচ্চতা। গায়ের রং ছিল ঘন কালো, তার পরনে ছিল সাদা পাঞ্জাবি এবং পাজামা, এবং খুবই কম কথা বলেন তিনি। তাই তার সাথে হাঁটতে হাঁটতে আমার মোটেও ভালো লাগছিল না, কিন্তু কি কার করা, যেতে তো হবেই। তো গ্রামের পথ রাত হয়ে যাওয়ার কারণে দোকানপাট বন্ধ হয়ে গিয়েছে এবং রাস্তাঘাটও খুবই নির্জন। 45 মিনিট হাঁটার পর আমি ওই লোকটিকে জিজ্ঞেস করলাম, ভাই আর কত দূর? কিন্তু কোনো উত্তর পেলাম না তার কাছে। আমাকে কাস্টমার বলে দিয়েছিলেন যে বাস স্ট্যান্ড থেকে কবরস্থান মাত্র 10 মিনিটের পথ। এদিকে 45 মিনিট হয়ে গেছে প্রায়, এবং তাই খুব ভয় করছে এবং সাথে সাথে বিরক্তিও লাগছে, কিন্তু কি আর করার। অনেকক্ষণ পর একটা পুরনো কবরস্থানে আমাকে ওই লোকটি নিয়ে আসলো এবং পুরনো জলচকিতে বসতে দিয়ে বলল, আপনি আপনার কাজের জিনিসপত্র বের করুন, আমি 5 মিনিটের মধ্যে আসছি। এই বলে লোকটি চলে গেল। আমি নির্জন পরিবেশে, আমি আর একটা নীরব কবরস্থানে একা। আমি অপেক্ষা করতে করতে দেখি 15 মিনিট হয়ে গেছে, কিন্তু লোকটি আর আসছে না। খুব বোরিং লাগছিল, তাই মোবাইল বের করে গেমস খেলার সিদ্ধান্ত নিলাম। ঠিক ওই সময় সেখানে কারেন্ট চলে আসে। তখন নিজেকে আরো একা মনে হয়, কারেন্ট চলে যায়, তখন নিজেকে আরো একা মনে হলো। তাই ওই লোকটিকে মনে মনে বকতে শুরু করলাম যে আমাকে একা ফেলে রাখার জন্য। নিজেকে নিয়ন্ত্রণ করে সেই গেমস খেলা শুরু করলাম। কবরস্থানের পরিবেশে আরো গম্ভীর হয়ে গেল অন্ধকারের কারণে। আমি যখন গেমসে মগ্ন, ঠিক তখনই আমি অনুভব করলাম আমার চোখের পাশ দিয়ে সাদা কিছু একটা দ্রুত চলে গেল, কিন্তু আমি তেমন পাত্তা দিলাম না বিষয়টিকে, কারণ আমি খেলায় মগ্ন। কিছুক্ষণ পর পুনরায় আবারও আরেকটা ঘটনা ঘটলো এবং ব্যাপারটা আমি বোঝার জন্য গেম অফ করলাম। এইবার যা দেখলাম তা দেখে আমি খুবই আশ্চর্য হয়ে গেলাম। আমি দেখলাম কাফনের কাপড় পরা একটা অবয়ব দ্রুত চলে গেল। তা দেখে আমি এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম যে সাথে সাথে আমি দৌড় দিয়ে কবরস্থানের বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম, কিন্তু এতটাই অন্ধকার ছিল যে আমি কবরস্থানের গেট খুঁজে পেলাম না। এদিক ওদিক ছুটছি, কিন্তু গেট খুঁজে পাচ্ছি না। ঠিক তখনই একটা ঘর দেখতে পেলাম, আর কুপির আলো জ্বলছে সেই ঘরে। তাই কোনো কিছু না ভেবে আমি সেই ঘরে গেলাম এবং গেটে নক করতে এক বৃদ্ধ মহিলা বের হয়ে আসলেন এবং আমাকে ভেতরে নিয়ে আসলেন। মহিলাটির বয়স 100-র ঊর্ধ্বে হবে, ঠিক বলতে পারবো না। আমি ভেতরে গিয়ে তাকে আমি সব ঘটনা খুলে বললাম। সব শুনে তিনি বললেন, ওই লোকটি হচ্ছে আমার ছেলে, যে আমাকে এখানে তোমাকে এখানে নিয়ে এসেছিল। সে বলে তুমি বসো, আমি তোমার জন্য জল খাবার নিয়ে আসছি। এই বলে ওই মহিলাটি রান্নাঘরে চলে গেলেন। কিন্তু আমি বুঝতে পারলাম না যে আমার জন্য আরো ভয়ঙ্কর কোনো কিছু অপেক্ষা করছিল। কিছুক্ষণের মধ্যে ওই মহিলাটি একটা কাপ ও একটা প্লেট কি যেন নিয়ে আসলো। ঠিক অন্ধকারের কারণে আমি দেখতে পাই নাই, এবং সামনে এসে আমার হাতে দিয়ে বলল, নাও খাও। আমি প্লেটটি হাতে নিয়ে যা দেখলাম
তা বলতে গিয়ে আমার গা শিউরে উঠছে। আমি দেখলাম ওই কাপে টকটকে রক্ত এবং প্লেটে সদ্য কাটা দুটি আঙুলের টুকরো। আমি চিৎকার দিয়ে ওই প্লেটটি ছুঁড়ে ফেলে দিলাম এবং মহিলাটির দিকে তাকাতে দেখি যে তিনি ভ্যানিশ হয়ে গেছেন। আমি মহিলাটিকে আর দেখতে পাচ্ছি না। আমি দৌড়ে ওই ঘর থেকে বের হয়ে গেলাম, কিন্তু বাইরে থেকে কি জানি এক দরজা বন্ধ করে দিল। আমি কোনো দিশা না পেয়ে ভেতর দিকে দৌড় দিলাম এই ভেবে যে দরজা আছে কিনা বের হওয়ার জন্য, কিন্তু আমি পৌঁছে গেলাম রান্নাঘরের দিকে। আর সেখানে গিয়ে দেখি যে ওই বৃদ্ধ মহিলাটি একটা ফাঁসির দড়িতে ঝুলছে এবং তার খুব বিচ্ছির আর মুখটা খুব অন্যরকম লাগছে এবং তার হাতের দুটো আঙুল কাটা এবং সেই ক্ষতস্থান থেকে রক্ত ঝরছে। এই দৃশ্য দেখে আমি আর নিজেকে ঠিক রাখতে পারিনি। পরে সেন্স হারিয়ে ফেললাম। যখন জ্ঞান ফিরলো আমি তখন দেখলাম আমার সামনে একজন হুজুর, এবং কিন্তু অন্ধকারের মধ্যেও তার চেহারাটা আমার কাছে স্পষ্ট মনে হচ্ছিল। শরীরে অদ্ভুত রকমের জ্যোতি বের হচ্ছে। সে প্রশ্ন করলো, তুমি এখানে কি করছো? কিন্তু আমি আমার সাথে এত সবকিছু ঘটে যাওয়ার পর তাকেও বিশ্বাস করতে পারছি না। কিন্তু সে আমাকে আশ্বাস দিল সে মসজিদের ইমাম। তখন তাকে আমি সব ঘটনা খুলে বলাতে সে আমাকে বলল একটা পুরানো কবরস্থান এবং অনেক বছর ধরে এটা বন্ধ পড়ে আছে, আর বলল তুমি মানে এটা একটা পুরনো কবরস্থান, আর বলল তুমি একটা ভাঙা কবরে পড়েছিলে। আমি তাকে দেখে হ্যাঁ ঠিকই বলেছেন উনি, এবং সে বলল যে আমি তোমাকে নিয়ে যাব সেই কাস্টমারের কাছে। এই বলে আমি আগে যাচ্ছি, উনি পেছন আসছেন। হঠাৎ পেছনে তাকিয়ে দেখে উনি নেই। তখন আমি আর কিছু না ভাবতে পেরে নিজের ফোনটা বের করলাম, আর ঘড়িতে দেখি তখন রাত 11:30 বাজে এবং মোবাইলের নেটওয়ার্ক চলে গেছে। তাই আর দেরি না করে কাস্টমারকে ফোন দিলাম। তাই আচ্ছা চলে এসেছে। তাই আর দেরি না করে কাস্টমারকে ফোন দিলাম, আর উনি আমাকে এক ধমক দিয়ে বললেন আপনি কোথায় ছিলেন এতক্ষণ? আমি তাকে বললাম আমি পুরো ঘটনা পরে বলছি, আগে আপনি আমাকে পুরনো কবরস্থান থেকে নিয়ে যান। তারপর তিনি এসে বলেন কি হয়েছে? আমি 5 ঘন্টা ধরে আপনাকে ফোন দিচ্ছি, আপনার ফোন বন্ধ কেন, আর আপনার পুরো শরীরে কাদা লেগে আছে কেন? তখন আমি তাকে পুরো ঘটনা খুলে বলতে চাইলাম। সে বলল আগে বাসায় চলেন, জায়গাটা ভালো না। পরে বাসায় যাওয়ার পর তিনি আমাকে পুরো ঘটনা খুলে বললাম তাকে, এবং আমার ঘটনা শুনে তিনি বললেন যে আমাকে যে কবরস্থানের কাজে আনা হয়েছিল সেটা এটা না, এবং তিনি বললেন যে আমাকে ভুল জায়গায় নিয়ে আসা হয়েছে। কিন্তু আমি সেই লোকটিকে যে লোকটি নিয়ে এসেছে সেই লোকটিকে তিনি পাঠাননি। যাই হোক, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি বেঁচে গেছি। এবং তারপরে উনি যা বললেন তা শুনে আমি অবাক। উনি বললেন যে আপনাকে যে ইমাম সাহেব ঘটনাস্থল থেকে বাঁচিয়েছেন তিনি হচ্ছেন আমাদের নতুন কবরস্থানের ইমাম, আর গত 3 দিন আগে উনি মারা গিয়েছেন। যাই হোক, আজকে অনেক রাত হয়ে গিয়েছে। আজকের দিনটা আপনি আমার বাসায় বিশ্রাম নেন, কাল সকালে কাজ করে আপনি বাসায় চলে যাবেন। আমি তার কথা মতো কাজ করলাম, কিন্তু এই একটা ঘটনা আমার প্রাত্যহিক জীবনের অংশ হয়ে অনেকাংশে জড়িয়ে গেছে। একটা ভয়ঙ্কর স্বপ্ন আমাকে এখনো তাড়া করছে। সেই স্বপ্নটি হচ্ছে ওই বৃদ্ধ মহিলাটি আমাকে স্বপ্নে সে প্রায় বলে আমার 2টা আঙুল যেটা ছুঁড়ে ফেলে দিয়েছিলাম, এবং আমি জানি না যে এই অভিশাপ থেকে কবে মুক্তি পাবো। তবুও আপনাদের সবার আশীর্বাদ প্রার্থনা করছি। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা। জি শ্রোতা বন্ধুরা, আমি সঞ্জয় বলছি। আমি এসেছি যাত্রাবাড়ি থেকে, এবং আমি বিশেষ একটি প্রতিষ্ঠানে আমি একটি সরকারি চাকরি করি, এবং আমি একটি বাংলাদেশের বিশেষ পরিচিত প্রতিষ্ঠানে চাকরি করছি। তো আমি সংগত কারণে প্রতিষ্ঠানের নামটি বলতে চাচ্ছি না, তবে আমি আমার আরো একটি বিশেষ পরিচয় হচ্ছে যে নতুন বাজারে ভাটারাতে একটা সঙ্গীত শিক্ষা দিয়ে সঙ্গীতায়ন নামে আমরা ঘটনায় যাব। প্লিজ ঘটনায় যাব আমরা। প্রথমত আমি যে ঘটনাটা বলতে চাচ্ছি অনেক দিন আগে, আজ থেকে প্রায় 70-80 বছর আগের কথা। তো তখন আমি 97-98 দিকে গ্রামের বাড়ি যাই আমার দাদুর কাছে। 2টো গল্প শোনা, এর মধ্যে আমি প্রথম গল্পটা শেয়ার করছি। আজ থেকে অনেক আগে যখন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে বাংলাদেশ থেকে অনেক লোক চলে যেতেন, সেখানে যাওয়ার পরে ভারত সরকার অনেককেই কাউকে থাকার জন্য জমি কিংবা কৃষিকাজ করার জন্য গরু, তারপর ঘর তোলার জন্য টিন, নানা বিষয় দিয়ে তাদেরকে ওখানে বসবাস করার মতো সুবিধা করে দিতেন। তো সেই ক্ষেত্রে আমার পরিচিত
যে ব্যক্তির কাছে আমি ঘটনাটা শুনেছি, যে আমার দাদুর কাছে থেকে ওটা কালেক্ট করা। তো সেখান থেকে ওনারা গ্রামের মানুষ বলে তারা প্রচন্ড সাহসী ছিলেন এবং সবসময় ম্যাক্সিমাম সময় দেখে তাদের মধ্যে বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনাগুলো ঘটতো। যেমন রাতের বেলা কখনো তারা ঘুমানোর পরে শুনতে পেত যে দরজার সামনে দিয়ে কেউ এসে নক করছে। আবার কখনো যখন নাকি মাটির চুলোতে তারা রান্না করতো, তো পেছন দিয়ে অনেক সময় কেউ একজনকে এসে ডাক দিত, কিংবা যিনি মহিলা যিনি রান্না করতেন তার শাড়ির আঁচল ধরে টান দিত। তার রান্নার যখন মাছ রান্না হতো, মাছ ভাজা রেখে দিয়ে চলে যেত, এমন সময় দেখা যেত যে মাছ পাওয়া যাচ্ছে না। তো এই ধরনের নানা ধরনের অলৌকিক ঘটনা ঘটতো, যেগুলা তারা ওগুলা তারা ফেস করতো এবং গ্রামের মানুষ বলে খুব সাহসী থাকার কারণে সেটা নিয়ে তারা ততটা বিব্রত হতো না। তো সেই ক্ষেত্রে সবচেয়ে বড় ঘটনা যেটা, যে যারা এমনিতে সনাতন ধর্মাবলম্বী তারা একটা বিশেষ বিষয় সম্পর্কে জানেন, যে ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানকে সনাতন ধর্মাবলম্বীদের সেই শব্দে বলা হয় হরিসভা। আচ্ছা। সেই হরিসভা শেষ করে আসার পর ম্যাক্সিমাম সময় অনেক রাত হতো। তো সেই ঘরের কর্তা যখন বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে হরিসভা শেষ করে রাস্তা দিয়ে আসতেন, অনেক শ্মশানের সামনে দিয়ে, অনেক পুকুরের সামনে দিয়ে, অনেক বাঁশ ঝাড়ের সামনে দিয়েও সে আসতেন। তো সেই সময়গুলোতে রাতের বেলা অনেক ভৌতিক কার্যক্রমের সম্মুখীন হতেন। তো একদিন তার মাথার মধ্যে একটি বুদ্ধি ঢুকলো যে আমি একটা খারাপ রাস্তা আছে, সে রাস্তার সামনে দিয়ে সে যাবে। তো ভাবলো যে আমি এদিক দিয়ে যাব, আমি অন্য রাস্তা দিয়ে যাব না, যদিও অন্য রাস্তা দিয়ে গেলে একটু সময় বেশি লাগবে। তো একদিন উনি যখন বাঁশ ঝাড়ের নিচে দিয়ে আসছিলেন, সেই মুহূর্তে একটা বাঁশ নিচু হয়ে যায়। তো নিচু হয়ে যাওয়ার পরে সে বাঁশটাকে এড়িয়ে যে চলে যাবে, সেই বাধাটা আসছিল বারবার, যে বাঁশের সামনে যখন উনি যায় বাঁশটা উঁচু হয়ে যায় কিংবা নিচু হয়ে যায়, ওনাকে যাওয়ার জন্য রাস্তা দিচ্ছিল না। তো এমন পরিস্থিতিতেও সে খুব সাহস দেখে বাঁশের সামনে দিয়ে সে চলে আসে। কিংবা অনেক সময় দেখা যায় যে পুকুর পাড়ের সামনে দিয়ে আসার সময় পুকুর পাড়ে একদিন উনি দেখতে পান যে পুকুরের সামনে বসে, পাড়ের সামনে বসে একজন লোক তার নিজের পেট থেকে নাড়ি ভুড়ি বের করে নিজেই ধুচ্ছে। এগুলো সে দেখে ততটা ভয়ে ভীত সন্ত্রস্ত হতো না। তো এমন বিষয়াদি দেখতে দেখতে এক সময় অনেকদিন পর উনি রাস্তা দিয়ে এমন হরিসভা শেষ করে রাস্তা দিয়ে আসার সময় একদিন দেখতেছে যে ওনার সামনে দিয়ে অনেক বড় একটা খাসি। সেটা দেখে উনি বুঝতে পারছে যে এই খাসির আকৃতিটা এতটাই বিকট আকৃতির, যা স্বাভাবিক কোনো বিষয় নয়। তো সেটা শোনার পর উনি এই খাসিটার সামনে গিয়ে দাঁড়ান এবং খাসিটার তার দিকে ঘুরে যখন তাকান, তো উনি তার পায়ের স্যান্ডেল দিয়ে খাসিটার গায়েটা বাড়ি দেয়। এরপরে খাসিটা দৌড় দিয়ে পালিয়ে যায়, কিন্তু খাসিটা এতটাই বেশি রাগান্বিত হয়ে যায়, তো ওনার উপর খুব ক্ষিপ্ত হয়ে যান। সময় পেলেই তাকে ক্ষতি করবে, এই ধরনের বিষয় একটা ঘটে। তো এক সময় আমরা বাইরে যে ঘটনাটা শুনলাম, আমরা সেই ঘটনাটি শুনি প্লিজ। সেটাই। হ্যাঁ, আমি আপনাকে তখন সংক্ষেপে বলি। সংক্ষেপে শুনি আমরা। আচ্ছা, তারপর উনি এক সময় এই খাসিটার গায়ে যখন উনি স্যান্ডেল দিয়ে বাড়ি মারেন, বাড়ি দেওয়ার পর সে অসুস্থ হয়ে পড়েন, ধীরে ধীরে এতটাই অসুস্থ হয়ে পড়েন, এবং সেই বাসাতে তার প্রতিবেশীরাও খুব দূরে দূরে থাকতেন। সেই প্রতিবেশীগুলাও যে সচরাচর তার বাসায় এসে তাকে সাহায্য করবে, সেই সুযোগটাও হতো না। তো যখন নাকি একদিন রাতে কর্তাটা খুব বেশি অসুস্থ হয়ে পড়েন, অসুস্থ হয়ে রাতের বেলায় মারা যান। মারা যাওয়ার পর তার দুটো ছোট ছোট সন্তান ছিলেন। মারা যাওয়ার পর রাতের বেলায় ওনার ওয়াইফ কান্নাকাটি করতেছে। তো কান্নাকাটি করার সাথে সাথেই এক সময় যে ওয়াইফটা জানালা দিয়ে দেখতে পারে যে জানালার পাশ দিয়ে অনেকগুলো এক পায়ে হেঁটে আসছে, এক পায়ে এবং তার এক হাতে বেশ কয়েকটা অশরীরী শরীর, আত্মার বিষয়টা হেঁটে আসছে। তো তাদের ঘরের ভেতর দিয়ে ঢুকবে, এই ধরনের উপক্রম দেখে ওয়াইফটা তার দুটো সন্তানকে নিয়ে গোয়াল ঘরে ঢুকে যায়। যে গরুর রাখা যে গোয়াল ঘরে ঢুকে যায়, সেখানে গিয়ে তার দুটো সন্তানকে বুকে জড়িয়ে ধরে সে তার নিজের ভয় কাটানোর জন্য অপেক্ষা করছিল। এমন সময় ঘরের ভিতরে ঢুকে সেই অশরীরী বিষয়গুলা তার সেই লাশটাকে ধরে টেনে হিঁচড়ে খেয়ে ফেলে, এবং দুর্ভাগ্যবশত সেটা লাশটা খেয়ে ফেলার পরেও তার ওয়াইফটা তার কাছে আসতে পারেনি। এই বিষয়টা দেখে সে প্রচন্ড কান্নাকাটি করে, এবং যখন সেই ভৌতিক আত্মাগুলো ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল, তখন গোয়াল ঘরের দিকে তাকিয়ে তার দিকে তাকানো হয়, কিন্তু তাকে আর তেমন এফেক্ট করেনি। কিন্তু পরদিন
মহিলাটা কান্নাকাটি করে সেই লাশটাকে আর প্রতিবেশীকে জানাতেও পারেনি। কান্নাকাটি করে মহিলাটা বাংলাদেশে চলে আসে, কিন্তু পরবর্তীতে জানা যায় যে ওই অশরীরী আত্মাগুলো নাকি ছিল সেই ভারতের পাশ দিয়ে রেল লাইন দিয়ে যাওয়া বিভিন্ন সুইসাইড করা বা এমনিতেই অ্যাক্সিডেন্টলি মৃত্যুবরণ করা মানুষের আত্মার অশরীরী বৈশিষ্ট্যের ভৌতিক বিষয়গুলা। এই ছিল আমার ঘটনা প্রথমটা। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। চলে যাব আরও একটি ঘটনায়। যদি ভালো লাগে সাথে থাকবেন। হ্যালো লিসেনার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজকে আরও একটি ঘটনা নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সময় দিবেন, শুনবেন আমাদের। এখন পর্যন্ত শুনছেন কিন্তু ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদেরকে একটা রিকোয়েস্ট করব, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যদি আমাদের ঘটনা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। চলে যাব আজকের ঘটনায়। শহরের উত্তর প্রান্তে জনবসতি থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে আছে সেন্ট মার্থা হাসপাতাল। একসময় এখানে প্রতিদিন শত শত রোগীর চিকিৎসা হতো। বলা হয় এই হাসপাতালেই প্রথম হৃদযন্ত্রের প্রতিস্থাপন সার্জারি সফলভাবে হয়েছিল। কিন্তু এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ড সবকিছু শেষ করে দেয়। আগুনে মারা যায় ডজন খানেক রোগী, নার্স আর ডাক্তার। তারপর থেকে কেউ আর এখানে আসেনি। সরকারের নোটিশে হাসপাতাল বন্ধ হয়ে যায়। কিন্তু লোকজনের মুখে মুখে গল্প ছড়িয়ে পড়ে, এখানে রাত নামলেই মৃতরা ঘুরে বেড়ায়। রাফি পেশায় ইউটিউবার, কিন্তু রক্তে অ্যাডভেঞ্চারের নেশা। তার চ্যানেলের নামটা এখানে দিয়েছেন, আমি এটা স্কিপ করে যাচ্ছি। বেশিরভাগ ভিডিওতেই ভৌতিক জায়গা ঘুরে দেখা। কয়েকদিন আগে এক ভক্ত কমেন্টে লিখেছিল, ভাই সেন্ট মার্থা হাসপাতালে একবার নাইট শ্যুট করেন, শুনেছি উপরের ফ্লোরে এক রোগী এখনো শুয়ে আছে। এত বড় চ্যালেঞ্জ রাফি ফেলতে পারলো না। রাত 11টার দিকে সে আর তার ক্যামেরাম্যান সুমন একটা কাটা ফাটা তালা হাতে নিয়ে হাজির হলো সেন্ট মার্থা গেটে। চারপাশে অন্ধকার, শুধু দূরের রাস্তার লাইট থেকে হালকা হলুদ আলো এসে পড়ে। তালা কাটতেই দরজার ভিতরে ধীরে ধীরে কেঁপে খুলে যায়, যেন ভিতরের বাতাসও বাইরের দুনিয়াকে ভয় পাচ্ছে। ভিতরে পা রাখতেই দুজনের নাকে লাগে একটা অদ্ভুত গন্ধ, পচা ঔষধ, পুরনো রক্ত আর ধুলোর মিশ্রণের গন্ধ। করিডোরে দাঁড়িয়েই তারা শুনতে পায় কোথায় যেন লোহার ট্রলি ঠেলার শব্দ হচ্ছে, অথচ হাসপাতালে তো বহু বছর আগে খালি হয়ে গেছে। তারা ভিডিও করতে করতে সিঁড়ি বেয়ে উপরের ফ্লোরে ওঠে। দেয়ালের রং উঠে গেছে, ফাটল দিয়ে লতাপাতা ঢুকে গেছে। হঠাৎ সুমন খেয়াল করলো করিডোরের শেষ প্রান্তে একটা দরজা সামান্য খোলা, আর ভিতর থেকে আসছে নরম সাদা আলো। রাফি ফিসফিস করে বলল, বিদ্যুৎ তো অনেক আগেই কেটে দেওয়া হয়েছিল এখানে, তাহলে এই আলো আসতেছে কিভাবে? দুজন ধীরে ধীরে দরজার কাছে দিয়ে উকি দিল। ভিতরে যা দেখলো তাতে তাদের বুকের ভেতরটা কেঁপে উঠল। একটি পুরনো হাসপাতালের বেডে একজন রোগী শুয়ে আছেন, চাদরে ঢাকা, মুখে অক্সিজেন মাস্ক। বুক ধীরে ধীরে ওঠানামা করতেছে, যেন এখনো শ্বাস নিচ্ছে। পাশে পুরনো মনিটর, যা অফ থাকার কথা, কিন্তু সেটিও মাঝে মাঝে বিপ দিচ্ছে। সুমনের গলা শুকিয়ে এলো, রাফি, এখানে তো কেউ থাকার কথা না। রাফি ধীরে ধীরে বেডের পাশে এগিয়ে গেল। কাছে যেতেই রোগীর ঠোঁট সামান্য নড়ল, আর মৃদু কণ্ঠে সে বলল, তুমি অবশেষে এলে। রাফি স্থির হয়ে দাঁড়িয়ে থাকতেই রোগীর মাথার পাশে দেয়ালে কিছু লেখা চোখে পড়ল। শুকনো রক্তে লেখা, যেন কেউ আঙুল দিয়ে লিখেছে। সেখানে লেখা,
তাকে বের করো না, সে আমাদের সবাইকে মেরে ফেলবে। রাফি শুকনো রক্তে লেখা সেই সতর্ক বার্তায় চোখটা আটকে গেল। অক্ষরগুলো শুকিয়ে কালচে হয়ে গেছে, কিন্তু দেখলেই মনে হয় মাত্র কিছুদিন আগে লেখা। সুমনের ঠোঁট কাঁপছে। এটা কে লিখছে রাফি? আর কাউকে বের করতে মানা করছে মানে? রাফি কোনো উত্তর দিল না। সে ক্যামেরা বেডের দিকে ঘোরালো। রোগীর চোখ আধা খোলা, কিন্তু দৃষ্টি অদ্ভুত ফাঁকা। হঠাৎ রোগী তার হাত আঙুল তুলে দেখানোর চেষ্টা করলো, যেন রাফির দিকে কিছু বাড়িয়ে দিচ্ছে। রাফি সাহস করে কাছে গিয়ে দেখলো তার হাতে একটা পুরনো চাবি। রাফি চাবিটা হাতে নিয়ে রোগীর কণ্ঠস্বর ফিসফিস করে উঠল, তৃতীয় তলার শেষ ঘর, যেখানে আমার ডায়েরি আছে। ডায়েরি পেলে সব জানতে পারবে। এভাবে সেই শুয়ে থাকা রোগীটি বলল। হঠাৎ করে তখনই মনিটরের বিপ শব্দ দ্রুত হতে লাগলো। রোগীর বুক একেবারে জুড়ে উঠল, ধীরে ধীরে আবার থেমে গেল। সুমন তড়ি ঘুরে ঘুরে পিছু হটার চেষ্টা করতেই দরজাটা ধমাস করে বন্ধ হয়ে গেল। রাফি ঝাঁপিয়ে গিয়ে দরজা টানলো, যেন বাইরে থেকে কেউ দরজা শক্ত করে চেপে ধরেছে। ঠিক তখনই করিডোরের উপাস থেকে শোনা গেল লোহার চাকার ঘর্ষণের শব্দ। কেউ যেন স্ট্রাকচার ঠেলতেছে। শব্দটা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। মনিটর বন্ধ হয়ে গেল। ঘরটা এখন হালকা বাতাসে ভরে উঠেছে। সুমন কেঁপে উঠল। রাফি, এখানে তো আমাদের ছাড়া আর কেউ নেই, তাই তো? রাফি উত্তর দিতে যাচ্ছিল, হঠাৎ করে কানে ভেসে এলো এক নারীর তীক্ষ্ণ হাসি, যা ধীরে ধীরে করিডোর থেকে দরজার দিকে বাইরে এসে থেমে গেল। দরজার বাইরে সেই নারীর তীক্ষ্ণ হাসি থেমে যাওয়ার পর ঘরটা আরো স্তব্ধ হয়ে গেল। সুমন আতঙ্কে রাফির হাত চেপে ধরল। দেখিস না, দরজার নিচে দিয়ে ছায়া যাচ্ছে। রাফি নিচু হয়ে দেখতে পেল দরজার নিচে ফাঁক দিয়ে আসলেই লম্বা চুলওয়ালা কারো ছায়া ধীরে ধীরে এদিক সেদিক ঘুরতেছে। হঠাৎ ছায়াটা থেমে গিয়ে মাটিতে ঝুঁকে পড়ল, যেন মেঝেতে কিছু শুকাচ্ছে, মানে নাক দিয়ে। পরের মুহূর্তে দরজায় কলকল শব্দ, যেন কেউ ধীরে ধীরে নখ বলিয়ে যাচ্ছে কাঠের উপর। রাফি সাহস জোর করে দরজা টান দিতেই দরজা এক ঝটকায় খুলে গেল। কিন্তু করিডোর তো ফাঁকা, শুধু দূরে অন্ধকার ভিতর ভেসে যাচ্ছে সেই হাসির প্রতিধ্বনি। সুমন কাফা গলায় বলল, চাবি তো পেয়েছি, তৃতীয় তলার শেষ ঘর, যাবি নাকি? তারা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে তৃতীয় তলায় উঠল। প্রতিটা ধাপেই কেঁপে উঠছিল পুরনো কাঠ, যেন যে কোনো মুহূর্তে ভেঙে যাবে। তৃতীয় তলায় পৌঁছে দেখলো করিডোরে এক সারি ঘর, কিন্তু সব দরজাই ভাঙা এবং অর্ধেক খোলা। শুধু শেষের ঘরটা অদ্ভুতভাবে অক্ষত এবং তালাবদ্ধ। রাফি চাবি বের করে তালায় ঢোকালো। তালা খুলতেই দরজা ফাঁক দিয়ে হালকা গরম বাতাস বেরিয়ে এলো। সঙ্গে ভেসে এলো ফিস ফিস কণ্ঠ, ফিরে যা, না হলে তুই বের হতে পারবি না। এরকম একটা চাপা কণ্ঠ ভেসে আসলো। রাফি আর সুমন ভিতরে পা রাখতেই দরজা ধমাস করে বন্ধ হয়ে গেল। ঘরের কোনায় একটা টেবিলের উপর জমা কালো চামড়ার বাধাই করা পড়ে আছে একটা ডায়েরি। কিন্তু তারা এগিয়ে যেতেই ডায়েরির পাতা নিজে নিজে উল্টাতে শুরু করলো, আর ভিতর থেকে শোনা গেল এক নারীর কণ্ঠস্বর, আমি এখনো বেঁচে আছি, আর তোমরা এসে আমায় জাগিয়ে দিয়েছ। এরকম করে একটা কথা আসতেছে। তো তারা ভয় না পেয়ে তারা ধীরে ধীরে সেই ডায়েরির পাতা দিকে লক্ষ্য করলো, এবং ডায়েরির পাতা নিজে নিজে উল্টে উল্টে থেমে গেল এক জায়গায়। রাফি পাতায় স্পর্শ করতেই ভিতরের অক্ষরগুলো যেন জীবন্ত হয়ে উঠল এবং চোখের সামনে ভেসে উঠল। 20 বছর আগের সেন্ট মার্থা হাসপাতাল। রাত তখন 2টা। হাসপাতালের ডিউটিতে ছিলেন ডক্টর নাদিয়া রহমান। তিনি ছিলেন শহরের সেরা সার্জন।
কিন্তু তার মধ্যে ছিল ভয়ঙ্কর এক গোপন প্রবৃত্তি, রোগীর উপর অবৈধ পরীক্ষা চালানো। ডায়েরির পাতায় লেখা, আজ রাতেই অপারেশন করব, কেউ বাঁচবে না, তারা আমার পরীক্ষার অংশ। দৃষ্টি দেখা গেল নাদিয়া কয়েকজন আইসোলেশন ওয়ার্ডে বন্ধ করে রেখেছে। নাদিয়া সেই ডাক্তার কয়েকজন রোগীকে সেই আইসোলেশন ওয়ার্ডে বন্ধ করে রেখেছে। বাইরে বৃষ্টি হচ্ছে এবং ভিতরে রোগীদের কান্না হচ্ছে, কারণ রোগীরাও ভিতরে বুঝতে পেরেছিল যে তাদেরকে পালানোর কোনো সুযোগ দেওয়া হবে না এবং তাদেরকে আজকে সেই নাদিয়া ডাক্তার গবেষণা করবেন বা সার্জারি করবেন। তো রোগী পালানোর চেষ্টা করলে নাদিয়া চিৎকার করে ওঠে, তোমরা কেউ এখান থেকে বের হবে না। ডায়েরির পাতায় রক্তের দাগ ছড়িয়ে আছে, যেন কেউ মারার আগে লিখেছে। ঠিক তখনই দেখা গেল এক নার্স আতঙ্কে বিদ্যুতের মেইন সুইচে হাত দেয়, কিন্তু ভুলবশত স্পার্ক হয়ে আগুন ধরে যায়। কয়েক মিনিটের মধ্যেই আগুন পুরো হাসপাতাল গ্রাস করে ফেলে। সবাই ভিতরে পুড়লেও নাদিয়া নাকি শেষ পর্যন্ত মরেনি। কেউ বলে আগুনের ভিতরে তাকে শেষবার দেখা গিয়েছিল, চোখ লাল হয়ে, মুখে এক অদ্ভুত হাসি নিয়ে। ডায়েরির শেষ পাতায় রক্তে লেখা ছিল, নাদিয়া এখনো এখানে, আর যারা আসে তারা আর ফিরে যায় না। ডায়েরির পাতা বন্ধ হতে না হতেই ঘরের কোনায় অন্ধকার ঘনীভূত হয়ে এক নারীর অবয়ব তৈরি হতে লাগলো। লম্বা চুল, সাদা পোশাক আর জ্বলন্ত চোখ, ঠোঁটে এক কোনায় হাসি। তোমরা ঠিক সময় মতো এসেছ। রাফিয়া সুমনের চোখের সামনে ধীরে ধীরে তৈরি হলো সেই নারীর অবয়ব, ডাক্তার নাদিয়া। তার মুখে অদ্ভুত হাসি, চোখে জল জলে লাল আগুনের মতো। সে বলল, স্বাগতম আমার রাজ্যে, এখানে কেউ সহজে মুক্তি পায় না। রাফি কাঁপতে কাঁপতে ভয়ে বলল, আমরা শুধু সত্যি জানতে এসেছি, তোমার অদ্ভুত ইতিহাসটা। নাদিয়া করুণভাবে হেসে উঠল, তোমরা জানো না তোমরা সত্যি কতটা ভয়ঙ্কর। দুঃখিত, তোমরা জানো না সত্যি কতটা ভয়ঙ্কর। আমি আর জীবিত নই, কিন্তু আমার বেদনা আজও এখানে আটকে আছে। তোমাদের কেউ যদি আমাকে বিরক্ত করো, তাহলে তোমাদের ভাগ্য ভালো হবে না। ততক্ষণে করিডোর থেকে এক বিরূপ ছায়া ধীরে ধীরে এগিয়ে আসছিল। সুমন ভয় পেয়ে গেল। রাফি, আমাদেরকে এখান থেকে বের হতেই হবে এখনই। নাদিয়া কাটা দিয়ে আঙ্গুল কেটে ফেললো। নাদিয়া তার কাটা একটা যেটা দিয়ে কিছু কাটা যায় সেটা দিয়ে তার আঙ্গুল কেটে ফেললো এবং বলল, তোমাদের সময় শেষ, তোমরা এই হাসপাতালেই বন্দী হয়েছ, কেউ ফিরে যেতে পারবে না। একমাত্র উপায় আমার ডায়েরির শেষ পাতা খুঁজে পাওয়া, যেখানে আমার রহস্য আছে। হঠাৎ ঘরের আলো ঝলমল করতে শুরু করলো, বাতাসে তীব্র বেগে ঘুরতে লাগলো। রাফিয়া সুমন একে অপরের দিকে চোখে চোখ রেখে বুঝে গেল, এখানে তাদের মুক্তি না হওয়া পর্যন্ত যুদ্ধ আর ভয়ের অবসান হবে না। নাদিয়ার চোখ যেন অন্ধকারে দুই টুকরো জ্বলন্ত কয়লা স্থির হয়ে আছে। রাফি এবং সুমন একে অপরের দিকে তাকাচ্ছে। তাদের ঠোঁট ধীরে ধীরে এক অদ্ভুত বাঁকা হাসি ফুটে উঠল। ঘরটা যেন ধীরে ধীরে শূন্য হয়ে যাচ্ছে। বাতাস ভারী, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। শেষ পাতাটা সেটা ছাড়া তোমরা এখান থেকে বের হতে পারবে না। নাদিয়ার কণ্ঠস্বর যেন বরফের ঠান্ডা ছোঁয়া। রাফি গিলে ফেলল গলার শুকনো ভাব। কোথায় সেটা? নাদিয়া এক পায়ে এগিয়ে এলো। তার পায়ের শব্দে যেন ফাঁকা করিডোর ঢেউ তুলে বাজছে। বেসমেন্টে, সেখানে আলো কখনো পৌঁছায় না, কিন্তু মনে রেখো, সেখানে নামা মানে তোমাদের একজনকে ফিরিয়ে আনা সম্ভাবনা কমে যাবে। সুমনের গলা কাঁপছে, কিন্তু চোখে ভয় আর কৌতূহল একসাথে। আমরা যাব, যা লাগুক না কেন। নাদিয়ার ঠোঁটের কোণে রক্তাক্ত হাসি টেনে বলল, তাহলে যাও, তবে পথ নিজে এবং তোমাদেরকেই খুঁজে নিতে হবে।
হঠাৎ ঘরের দরজা বন্ধ, হঠাৎ ঘরের দরজা নিজে থেকেই কড়মড়ে শব্দ করে খুলে গেল। বাইরে করিডোরের বাতি এক এক নিভে গেল। শুধু দূরের সিঁড়ির মাথায় এক সবুজ আলো জ্বলছে, পুরনো জরুরি বাতি, যা হয়তো দশকের পর দশকে ধরে নিবেনি। সেই আলোয় অন্ধকারের মাঝে একটা সিঁড়ি দেখাচ্ছে, যার নিচে নেমে গিয়েছে। তারা ধীরে ধীরে এগোতে লাগলো। দেয়ালে রং উঠে গিয়ে স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, জায়গায় জায়গায় কালচা ছত্রাক জমেছে। সিঁড়ির প্রতিটি ধাপে কড়কড়ে শব্দ, যেন যে কোনো সময় এই সিঁড়ি ভেঙে পড়ে যেতে পারে। মাঝখানে তারা শুনতে পেল নিচ থেকে ভেসে যাচ্ছে এক নার্সারি রাইমের সুর, একেবারে শিশুর গলায়। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। সুমন ফিসফিস করে বলল, রাফি, এখানে তো শিশুর কোনো ওয়ার্ড ছিল না, এই গলার উৎস কি? রাফি কিছু বলার আগেই তারা সিঁড়ির শেষ ধাপে এসে পৌঁছে গেল। বেসমেন্টের ভিতরে যেন সময়ের ফাঁদ আটকে আছে। চারপাশে মরচে ধরা স্ট্রেচার, উল্টে পড়া হুইল চেয়ার, ছেঁড়া স্যালাইন বোতল আর ছড়িয়ে ছিটিয়ে থাকা পুরনো রোগের ফাইল। বাতাস ভারী, গন্ধে মিশে যাচ্ছে পচা মাংস আর ওষুধের তীব্র গন্ধ। হঠাৎ তারা দেখতে পেল বেসমেন্টের মাঝখানে দাঁড়িয়ে আছে কয়েকজন রোগীর কঙ্কাল, সোজা হয়ে যেন জীবিত অবস্থায় দাঁড়ানো ছিল। কারো হাতে এখনো স্যালাইনের স্ট্যান্ড ধরা, কারো চোখের কোটর থেকে কালো ধোঁয়া বের হচ্ছে, আর তাদের ফাঁক দিয়ে ধীরে ধীরে হাঁটতেছে এক ছোট্ট মেয়ে, সাদা হাসপাতালের গ্রাউন্ড পরে, মাথায় একপাশে চুল নেই, যেন সার্জারির পর কেটে ফেলা হয়েছিল। তার হাতে লাল দাগ লেগে থাকা এক ছেঁড়া ডায়েরির পাতা। মেয়েটি মিষ্টি হাসি দিয়ে বলল, এটাই কি তোমরা খুঁজছো? কিন্তু একটা নিয়ম আছে যে এই পাতাটা নিতে হলে তোমাদের একজনকে এখানে চিরদিনের জন্য রেখে যেতে হবে। তার কথা শেষ হতে না হতে চারপাশের কঙ্কালগুলো মাথা ঘুরিয়ে একসাথে তাদের দিকে তাকালো। হাড়গুলোর ভেতর দিয়ে ধীরে ধীরে ভেসে যাচ্ছে ফিসফিসানি। থেকে যাও, থেকে যাও। বেসমেন্টের একমাত্র দরজা ধীরে ধীরে টিপে উড়ে বন্ধ হয়ে গেল। এখন আর আলো নেই, শুধু কঙ্কাল আর সেই মেয়ে গলার সুর। লাস্ট পেজ অথবা লাস্ট বেড, তোমরা যেটা বেছে নিবে। মানে যেখানে বোঝাতে চাচ্ছে যে লাস্ট পেজ মানে শেষ পাতাটা, অথবা শেষ লাশ বা শেষ মৃত, কোনটা তোমরা বেছে নেবে, এরকম বুঝাইছে আর কি। বেসমেন্টের ভিতরে বাতাস যেন জমে আছে, না গরম না ঠান্ডা, শুধু ভারী এক চাপ যা বুকের ভিতর শ্বাস আটকে রাখছে। কঙ্কালগুলো একসাথে এক পা করে এগোতে লাগলো। তাদের হাড়ের জোড়াগুলো থেকে ভেসে আসছে কটকট শব্দ। মেয়েটি মাঝখানে দাঁড়িয়ে, হাতে সেই ছেঁড়া ডায়েরির পাতা। তোমরা হয় পাতাটা নেবে, নয়তো জীবিত ফিরবে, দুটোই একসাথে নয়, সে শান্ত স্বরে বলল। তার কণ্ঠস্বর শিশুর মতো হলেও তার চোখের গভীর এত ছিল যে সেই শত বছরের শীতল অন্ধকার। রাফি দ্রুত মাথা ঘুরিয়ে সুমনের দিকে তাকালো। আমরা কাউকে ফেলে যেতে পারি না, রাফি বলল। মেয়েটি ধীরে ধীরে হেসে উঠল, যেন এই কথাটা সে আগে থেকেই জানতো। তাহলে তোমরা বিকল্প পথ বেছে নিতে পারো, কিন্তু সেটা নিলে তো তোমরা যা দেখবে তা আর কখনোই ভুলতে পারবে না। মনে রেখো, মানুষের মনও এক ধরনের কারাগার। সেই ডায়েরির পাতাটা উঁচিয়ে ধরলো। পাতা ছেঁড়া হলো, তাতে এখনো শুকনো রক্তের স্পষ্ট অক্ষরগুলো দেখা যাচ্ছে। সুমন লক্ষ্য করলো অক্ষরের মাঝে মাঝে কারো আঙ্গুলের ছাপ লেগে আছে, কিন্তু আঙ্গুলের ছাপগুলো যেন ত্বক নয়, বরং পুড়ে যাওয়া কয়লার মতো কালো। সে ডায়েরির পাতাটা উঁচিয়ে ধরলো এবং পাতা ছেঁড়া হলো, তাতে এখনো শুকনো রক্ত স্পষ্ট। দুঃখিত, একই লাইন বারবার করতেছি। হঠাৎ কঙ্কালগুলোর মধ্যে একজন হাত বাড়িয়ে রাফির কাঁধে হাত রাখলো। ঠান্ডা দাতব ছোঁয়া শরীরের ভিতর দিয়ে বৈদ্যুতির মতো বয়ে গেল। কঙ্কালের হাত হয়ে ফাঁকা ঘরের কোটর থেকে ধীরে ধীরে দোয়া বেরোতে লাগলো। এক গভীর কঙ্কশ ফিসফিস করে বলল, আমি একসময় ডাক্তার ছিলাম। এই পাতাটা
তোমাদের জন্য নয়, এটা তাকে ফিরিয়ে আনার জন্য। রাফি চমকে উঠল। তাকে মানে নাদিয়াকে? কঙ্কালের চোয়ালে ধীরে ধীরে নড়ে উঠল। হ্যাঁ, এই পাতা হলো শেষ মন্ত্র। এটা পড়লেই তার আত্মা সম্পূর্ণ জেগে উঠবে, আর তখন কেউ তাকে থামাতে পারবে না। সময়ের কপাল বেয়ে ঘামের স্রোত বয়ে গড়িয়ে পড়ল। তাহলে আমরা এই পাতা নিলে আমরা নাদিয়াকে বাঁচাবো নাকি আবার মেরে ফেলবো? মেয়েটি এক পায়ে এগিয়ে এলো, মুখে সেই ভয়ঙ্কর মিষ্টি হাসি। সবটাই তোমাদের সিদ্ধান্ত, কিন্তু সময় ফুরিয়ে আসছে। হঠাৎ বেসমেন্টের দরজাগুলো থেকে রক্ত ঝরতে শুরু করলো। লাল তরল মেঝেতে ছড়িয়ে গিয়ে ধীরে ধীরে এক বৃত্ত তৈরি করলো, যার ভেতর আটকে গেল রাফি আর সুমন। কঙ্কালগুলো সেই বৃত্তে দাঁড়িয়ে ফাঁকা চোখের তাদের দেখেছে। মেয়েটির কণ্ঠস্বর এবার বদলে গেল, আর শিশুস্বর নয়, বরং এক নারী কণ্ঠ, ঠান্ডা ধারালো, এক পরিচিত কণ্ঠস্বর। তোমাদের হয় পাতাটা দাও আমার হাতে, নয়তো এখানেই চিরতরে পচে যাবে। রাফি বুঝে গেল এটা শুধু মেয়েটা নয়, নাদিয়া তার ভিতরে ঢুকে গেছে। বেসমেন্টের ভিতরে বাতাস জমে গেছে, কিন্তু তবুও চারপাশের দেয়াল থেকে ঝরে পড়া রক্ত গরম হয়ে উঠছে। রাফিয়ার সুমনে এখন তৈরি হচ্ছে রক্তে তৈরি বৃত্তের ভিতরে বন্দি, যেন কোনো এক অদৃশ্য শিকল তাদের সাথে বেঁধে রেখেছে। মেয়েটির দেহ কাঁপতে শুরু করলো, মাথা পিছনে হেলে গেল, মুখ থেকে ধোঁয়া বের হচ্ছে। পরের মুহূর্তে তার চোখ পুরো লাল হয়ে উঠল, আর ঠোঁটে ফুটে উঠল এক শীতল অদ্ভুত হাসি। এতদিন পর আবার কেউ আমার কাছে এলো। রাফি বুঝলো নাদিয়া এখন পুরোপুরি মেয়েটার দেহটি দখল করে নিয়েছে। তুমি কি চাও? রাফির গলায় কেঁপে গেলেও চোখে ভয়ার্থতা। নাদিয়ার দৃষ্টি পাতার দিকে স্থির। ও, শেষ পাতা, এটা পড়লেই আমার আত্মা সম্পূর্ণ মুক্তি পাবে। তখন আমি এখান থেকে বের হব আর আমার অসমাপ্ত কাজ শেষ করব। সুমন তাতে চেপে বলল, তুমি মানুষ খুন করছো, রুগীদের উপর নিষ্ঠুর পরীক্ষা চালিয়েছ, আমরা কেন তোমাকে মুক্ত করব? নাদিয়া ধীরে ধীরে বৃত্তের কিনারে এসে দাঁড়ালো। তার হাতের আঙ্গুলগুলো অস্বাভাবিকভাবে লম্বা হয়ে গেছে, নখ কালো ধারালো। কারণ তোমরা যদি পাতাটা ধ্বংস করো, তাহলে আমার ক্রোধ এখানেই ফিটে পড়বে, তোমরা কেউ বাঁচতে পারবে না। তোমাদের আত্মাও আমার মতো এখানে আটকে থাকবে আমার সাথে। হঠাৎ করিডোর থেকে ভেসে এলো এক কর্কশ হাসি, যা প্রথম রাতে তারা শুনেছিল, কিন্তু এবার হাসির সাথে ভেসে আসছে স্ট্রাকচারের চাকার শব্দ। ধীরে ধীরে কাছে আসছে। অন্ধকার থেকে ভেসে উঠল কয়েকটা অদ্ভুত অবয়ব, অর্ধেক পোড়া মূর্খহীন নার্স, হাতের বদলে স্টিলের অস্ত্রোপচারের যন্ত্র, আর পায়ের নিচে রক্তের ছাপ রেখে হাঁটছে। তারা বৃত্তের বাইরে এসে দাঁড়ালো, যেন নাদিয়ার আদেশের অপেক্ষায়। তাদের সাথে পরিচয় হও, এটা নাদিয়া বলল। এরা আমার দল, আমার রোগী। খুবই শীঘ্রই তোমরাও তাদের একজন হয়ে যাবে। রাফি মরিয়া হয়ে চারপাশে তাকাতে লাগলো। বৃত্তের মেঝেতে রক্তের মাঝে একটা পুরনো মরচে ধরা হুইল চেয়ার উল্টে পড়ে আছে। হুইল চেয়ারের নিচে ঝলসে যাওয়া একটি কাগজের কোনায় দেখা যাচ্ছে। সে বুঝলো এটা হয়তো সেই পাতা বাকি অংশ যা নাদিয়া চায় না তারা দেখুক। সুমন, ওখানে দেখ, রাফি চিৎকার করে বলল। সুমন কোনোভাবেই ঝুঁকে হাত বাড়ালো, কিন্তু তার আঙ্গুল কাগজের সবেমাত্র বৃত্তের রক্ত ফেনাতে শুরু করলো, আর নাদিয়া হঠাৎ কেঁপে উঠল। কঙ্কালগুলো একসাথে গর্জে উঠল, আর পুরো বেসমেন্ট কেঁপে উঠল। আলো নেমে গেল, শুধু রাফির হাতে ধরা কাগজের কোনায় এক রহস্যময় সোনালি আভা জ্বলতে লাগলো। বেসমেন্টের আলোর এক ঝটকায় নেমে গেল, শুধু রাফির হাতে ধরা পোড়া কাগজের কোনায় সোনালি আভা ধুকধুক করছে, যেন কোনো অশুভ শক্তি তার ভিতরে শ্বাস নিচ্ছে। নাদিয়ার চোখ সরু হয়ে গেল। ওটা তোমরা কোথায় কিভাবে পেলে?
রাফি কাগজটা তুলে নিল, মূর্তিধরা হুইল চেয়ারের ছায়া থেকে পুরোটা টেনে বের করলো। এটা ছিল ডায়েরির আসল শেষ পাতা। নাদিয়ার লেখা নয়, বরং একজন নার্সের হাতের লেখা। অক্ষরগুলো কাপা হাতে লেখা হলো স্পষ্ট। যদি কেউ নাদিয়াকে থামাতে চায়, এই পাতার মন্ত্র পড়বে, উল্টো পড়ে আসবে আলো, আর সে কখনো ফিরে আসতে পারবে না। কিন্তু সাবধান, পাঠককে নিজের জীবনের অর্ধেক দিয়ে মন্ত্র সম্পূর্ণ করতে হবে। সুমনের বুক ধকাত করে উঠল। মানে এটা পড়লে নাদিয়া শেষ হবে, কিন্তু যে পড়বে তার জীবনের অর্ধেক সময় সে হারিয়ে ফেলবে। মানে সে যতদিন বাঁচবে তার অর্ধেক সময় হারিয়ে ফেলবে। নাদিয়া হঠাৎ হাসতে শুরু করলো, কিন্তু সে হাসি দ্রুত গর্জনের রূপ হলো। তোমরা জানো না, ওটা পড়লেই তোমাদের আত্মা ভস্য হয়ে যাবে, কেউ বাঁচবে না। ঠিক তখনই করিডোর থেকে ঢুকে এলো তার রোগী। সেনারা, পোড়া মুখের নার্স, সেলাই করা রোগী, চোখবিহীন বৃদ্ধ, তারা রক্তের বৃত্তের চারপাশে দাঁড়িয়ে ধীরে ধীরে হাত বাড়াচ্ছে। রাফি সোনালি পাতার দিকে তাকিয়ে গভীর শ্বাস নিল। আমরা যদি এটা না পড়ি তাহলে আমরা এখানেই মারা যাব, আর নাদিয়ার বাইরের পৃথিবীতে যাবে। সুমন চোখ বন্ধ করে বলল, তাহলে পড়তেই হবে, কিন্তু তুমি নয়, আমি পড়বো। তুমি বাইরে গিয়ে ভিডিওটা প্রকাশ করবে, সবাইকে সতর্ক করবে। রাফি চমকে উঠল, না, তুমি একা, শোনো। সুমন থামিয়ে দিল। আমরা একসাথে শুরু করলাম, কিন্তু শেষটা আমার হাতে হবে। সে রাফির হাতে পাতা ছিনিয়ে নিল। সোনালি আলোয় তার মুখে পড়তেই যেন কয়েক বছর বুড়িয়ে গেল। চোখের নিচে কালো দাগ ফুটে উঠল। সুমন মন্ত্র পড়া শুরু করলো। প্রথম শব্দ উচ্চারণে হতেই বেসমেন্ট তীব্র ঝড় বয়ে গেল, কঙ্কালগুলো ধুলো হয়ে উড়ে গেল। নাদিয়ার চিৎকার করতে লাগলো, থামো থামো, তোমরা এই মন্ত্র আর পড়বে না, আমি এখনো শেষ হয়নি। কিন্তু সুমন কোনোভাবেই সেই মন্ত্র পড়া থামালো না। সেই ডায়েরিতে থাকা সমস্ত মন্ত্র একে একে পড়তে লাগলো, এবং নাদিয়া চিৎকার করে তাদেরকে থামতে বলল, কিন্তু সুমন থামলো না। এবং যখনই সেই ডায়েরির পাতাটা পড়া শেষ হয়ে গেল, মন্ত্রটা পড়া শেষ, তখনই নাদিয়া বিরাট এক চিৎকার দিয়ে অদৃশ্য হয়ে গেল। তারপরে সেই বেসমেন্টের যে অন্ধকার, সেটা হালকা আলোয় চিকচিক করলো এবং সবকিছু স্বাভাবিক মনে হলো, এবং তারা দেখতে পেল যে সবকিছুই নীরব। মানে এতক্ষণ যে গন্ধ, বাতাস, মানে কঙ্কালের সবকিছু উধাও হয়ে গেছে, এবং সবকিছু আবার স্বাভাবিক হয়ে গেছে, এবং মানে ভয়ের যে একটা পরিবেশ ছিল সেটা চলে গেছে। এখানে দেখা যাচ্ছে যে আসলে এটা একটা ফাঁদ ছিল, যে পড়লে তাদের অর্ধেক জীবনে কমে যাবে। আসলে এটা কিছুই ছিল না, এবং পরবর্তীতে তারা সেখান থেকে বের হয়ে আসে তাদের চ্যানেলে এই ঘটনাটি তারা পাবলিশ করে এবং সবাইকে জানায়। তো তিনি আমাকে লিখেছিলেন যে বধূপ্রেমের মাধ্যমে তিনি গল্পটি সবার কাছে শেয়ার করবেন। তো আমি যতটুকু চেষ্টা করেছি পরে আপনাদের কাছে শেয়ার করার। আমাদের কাছে গল্পটি পাঠিয়েছেন হিমেল নামে একজন। তো থ্যাংক ইউ সো মাচ হিমেল। আমরা আশা করব পরবর্তী ঘটনাগুলো আমাদেরকে পাঠাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।